হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার, আচ্ছা দাঁড়ান, ফাইল ডাউনলোড হচ্ছে। আচ্ছা স্যার। যে তোমরা মনে হয় দেখতে পাচ্ছ। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার ওপেন করতে যাচ্ছি। শুনুন, যাক, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার ওপেন করতে যাচ্ছি, যে চ্যাপ্টারটার নাম হলো ইন্টারাপ্টস, চ্যাপ্টার 12। বিগত দুইটা ক্লাসে আমরা পরপর দুইটা চ্যাপ্টার শেষ করেছি। আসলে ওই চ্যাপ্টারগুলো ছিল ছোট, কিন্তু আজকে যে চ্যাপ্টারটা ওপেন করছি এই চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট বড়, এবং 2-3টা ক্লাস তো মিনিমাম লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। এবং চ্যাপ্টারটা একটু জটিল, প্রথম দিকে বুঝতে একটু অসুবিধা হবে, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, পাশাপাশি স্লাইড পড়তে হবে এবং বই পড়তে হবে। বই না পড়লে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হওয়া যাবে না। যাক, এখানে আসলে ইন্টারাপ্টস বলতে কি বোঝায় বা বিষয়টা বোঝানোর জন্য শুরুর দিকে একটা সুন্দর ইন্টারেস্টিং গল্প আছে, যেগুলো হয়তো আমি একটু পরে শুরু করব। তার আগে বলে নিই, আসলে ইন্টারাপ্ট বিষয়টা বাংলা মিনিং যেটা দাঁড়ায় বা যেটা আমরা বুঝি সেটা হলো one kind of disturbance in between two events, অথবা একটা ঘটনা যখন ঘটছে এই মুহূর্তে ওর মধ্যে আরেকটা কেউ এসে হস্তক্ষেপ করাটা ইন্টারাপ্ট বলে। আসলে দুইজন যখন কথা বলে তখন থার্ড কোন এক পার্টি এসে বা থার্ড একজন পার্সন এসে যদি মাঝখানে ইন্টারফেয়ার করে তখন সেটা হয়ে যায় ইন্টারাপ্ট। সিমিলারলি প্রসেসর কোন একটা সার্ভিস এক্সিকিউট করছে, কোন একটা অপারেশন করছে, ইন দা মিন টাইম হঠাৎ করে অপর কোনো সার্ভিস, হার্ডওয়্যার ডিভাইস অথবা অপর কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাকে যদি তার অ্যাটেনশন ড্র করার জন্য তাকে রিকোয়েস্ট পাঠায় বা রিকোয়েস্ট করে, তাহলে ইট ইজ ওয়ান টাইপ অফ ইন্টারাপ্ট। সুতরাং ইন্টারাপ্ট মানে হলো একটা স্বাভাবিক ঘটনার মাঝে বিঘ্ন ঘটানো। আসলে আমরা জানি যে প্রসেসর প্রোগ্রাম এক্সিকিউশনের মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকে। সিমিলারলি প্রসেসর বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইসকে বিভিন্ন কাজ অ্যাসাইন করেও দিতে পারে, সেগুলো কো প্রসেসর হতে পারে, কোনো কন্ট্রোলার ইউনিট হতে পারে। তাহলে সেই প্রসেসর বা সেই কো প্রসেসর বা সেই কন্ট্রোলার ইউনিটগুলোকে তাদের কাজ অ্যাসাইন করলো, তারা এট দ্য এন্ড অফ দ্য টাস্ক তারা সেগুলো ফিডব্যাক দিতে পারে, প্রসেসরকে আবার ইন্টারাপ্ট করতে পারে কোনো নতুন জবের জন্য। অথবা যখন আমরা নর্মালি চিন্তা করি যে আমরা যদি 8086 এর যে কাজগুলো করেছিলাম বা যে প্রোগ্রামগুলো লিখেছিলাম সেখানে বারবার একটা ইনস্ট্রাকশন আমরা লিখেছিলাম ইনপুট আউটপুট ডিভাইস বা ইনপুট আউটপুট অপারেশনের জন্য, INT21H ইন্টারাপ্ট 33, যেটা আসলে INT মিনিং ছিল ইন্টারাপ্ট। এটা একটা ডস ইন্টারাপ্ট, এক্সিট টু ডস এই ধরনের আমরা পরে দেখেছিলাম শেষের দিকে। যাই হোক, তাহলে INT21H এই ইন্টারাপ্টের মাধ্যমে আমরা কিন্তু ইনপুট আউটপুট অপারেশন করেছিলাম 8086 প্রোগ্রামিং এ। এখন আমাদের আসলে প্রশ্ন হলো যে 8085 এর যে পড়াশোনা করছি আমরা, 8085 প্রসেসরের, তার কত ধরনের ইন্টারাপ্ট আছে, সেই ইন্টারাপ্ট কিভাবে কাজ করে,
ইন্টারাপ্ট বিষয়টা কি, আরো ডিটেলস কিন্তু এখানে পড়াশোনা আছে। তুমি নর্মালি যখন পয়েন্ট অফ এক্সিকিউশন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমি যদি নর্মালি চিন্তা করি যে একটা এক্সিকিউটিভ প্রোগ্রামিং যখন চলছে, এর মধ্যে যখন একটা ফাংশন কল করা হলো, যখন পয়েন্ট অফ এক্সিকিউশন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, তাহলে একটা সিকোয়েন্সিয়ালি আমরা আগাতে আগাতে হঠাৎ করে এক জায়গায় ব্রেক পেলাম, সেখান থেকে পয়েন্ট অফ এক্সিকিউশন সুইচ করে সাব প্রোগ্রামে চলে গেল, মেইন প্রোগ্রাম থেকে ব্যাক ফাংশন থেকে এক ফাংশনে চলে গেল। আবার ফিরে আসতে হবে একটা নির্দিষ্ট জায়গায়, যেটা রিটার্ন অ্যাড্রেস একটা আমাদের স্ট্যাকে পুশ করতে হয়, বা প্রোগ্রাম কাউন্টারের মাধ্যমে, যেগুলো আমরা পড়েছি। আসলে এই যে সিকোয়েন্সিয়াল একটা কাজের মধ্যে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো, সেই কাজটা সেরে ফিরে আসলো, ঠিক তাই প্রসেসর ইন্টারাপ্টেড হলে সে হয় হাতের কাজটা শেষ করে তারপরে তাকে সার্ভিস দিবে যে তাকে ইন্টারাপ্ট করেছে, কোনো হার্ডওয়্যার, কোনো সফটওয়্যার প্রোগ্রাম হতে পারে, অথবা ইমিডিয়েট সেখানে সে রেসপন্স করবে। এখন ইমিডিয়েট রেসপন্স করতে ডিলে, সার্টেন ডিলে বা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পিরিয়ডের পরে সে যদি কোনো সার্ভিস, এগুলো করতে গেলে তাকে অবশ্যই দেওয়ার প্রয়োজন হয়। সেই সার্ভিসটা জন্য কিছু রুটিন বা সাব রুটিন বা কিছু প্রসিডিউর আগে থেকেই লেখা। কি ব্যাপার, স্টার্ট হয়ে গেল রে? আব্দুল আব্দুল মজিদ এরাও নাই Now নাকি? unmuted. You are now muted.
হ্যালো, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। মাঝখানে অনেক প্রবলেম হচ্ছিল, সরি। আচ্ছা, আমি শুরু করি আবার। আসলে ইন্টারাপ্ট কি জিনিস আমি প্রথম দিকে কিছু কথা বলার চেষ্টা করছি, আমি জানি না কতটুকু রেকর্ড হয়েছে। হ্যাঁ, আচ্ছা। আসলে ইন্টারাপ্ট বলতে কোনো কাজের বিঘ্ন ঘটানো। প্রসেসর কোনো একটা কাজ করতেছে, এর মধ্যে অন্য একটা কাজ, হার্ডওয়্যার হোক সফটওয়্যার হোক, তার যদি সার্ভিস প্রয়োজন হয় প্রসেসরটা দিয়ে করে নেওয়ার মতো, তাহলে এই কাজটা করে নেওয়ার ঘটনাটাই হলো ইন্টারাপ্ট। এখন প্রসেসর এই কাজটা করে নিতে, কোনো সার্ভিস যখন এক্সিকিউট করতে চাইবে, তার আগে অবশ্যই একটা প্রিডিফাইন্ড সার্ভিস রুটিন থাকতে হবে, যে সার্ভিস রুটিনের মাধ্যমে এক্সিকিউশনটা করে নিতে হবে। যে সার্ভিস রুটিনটা এক্সিকিউট করবে হলো প্রসেসর, করে সেই ইন্টারাপ্ট যে করবে, যেমন সাপোজ একটা কলিং ফাংশন, কোন একটা ফাংশনকে কল করলো, তাহলে কলিং ফাংশন ইন্টারাপ্ট করলো কাকে, সরি মানে ইয়ে যেটা বলে মেইন ফাংশনকে ইন্টারাপ্ট করলো, করার পরে মেইন ফাংশন থেকে পয়েন্ট অফ এক্সিকিউশন চলে গেল সাব ফাংশনে। যাক, এগুলো আসলে নরমালি ফাংশন যেভাবে আমরা এক্সিকিউট করি সেখানে দেখতে পেয়েছি যে সিরিয়ালি বা সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করতে করতে একটা সময় সেখান থেকে ব্রেক হয়ে আর এক জায়গায় চলে যাবে, সেখান থেকে ফিরে এসে যে জায়গায় থেকে কাজ হাতে রেখে গেছিল, চারটার পয়েন্টার বা মার্কিং সেখানে করে গেছিল, যে জায়গায় আমাকে ফিরে আসতে হবে। তার মানে এক জায়গা থেকে সুইচ করে আর এক জায়গায় গেলাম, সেখানকার কাজ সেরে আবার ফিরে আসলাম, ফিরে এসে তাহলে যেখানে গিয়েছিলাম সেটাই ছিল সেই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, সেটাই ছিল সেই প্রোগ্রাম যেটা আমি সার্ভিস দিয়ে তারপর ফিরে এসে নতুন করে আর একটা কাজ শুরু করলাম। এখন 8085 এর ইন্টারাপ্টস নিয়ে এখানে যে কথাগুলো বলা আছে, the 8085 interrupt process is controlled by interrupt enable flip-flop, which is internal to the processor and can be set or reset by using the instructions. If the flip-flop is enabled, ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ-ফ্লপ, আসলে প্রসেসরের মধ্যে ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ-ফ্লপ, একটা ফ্লিপ-ফ্লপ আছে 1 বিট স্টোরেজ, সেখানে কিন্তু সেট বা রিসেট করা যায়। যেটাকে 1 থাকলে সেটা সেট, শুধু 1 থাকলে চলবে না, তার জন্য ইন্টারাপ্ট কিছু পিন আছে যেটা প্রসেসরকে ইনপুট হিসেবে আসে। তাহলে প্রসেসরের ইন্টারাপ্ট পিন এবং তার মধ্যে তার সঙ্গে ইন্টারনাল একটা ফ্লিপ-ফ্লপ, যেটাকে ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ-ফ্লপ বলে, ওই ফ্লিপ-ফ্লপটাকে সেট করতে হবে, সেট থাকতে হবে, পাশাপাশি একটা পিনে সিগন্যাল আসতে হবে, এই হার্ডওয়্যার পিনে, সেটা আইএনটিআর পিন হতে পারে। 8085 এর এরকম মোট 5টা ইন্টারাপ্ট পিন আছে। তার মধ্যে একটা আছে জেনারেল ইন্টারাপ্ট, আইএনটিআর বলে, আরো আছে যেগুলো আমরা পরে দেখবো, সেগুলোর নাম আছে আলাদা আলাদা। If the flip-flop is enabled and the input to the interrupt signal INTR pin 10 goes high, the microprocessor is interrupted. যে কথাগুলো আমি বললাম সে কথাগুলো এখানে লেখা আছে, যে ফ্লিপ-ফ্লপে 1 থাকতে হবে, সেট করতে হবে, এবং পাশাপাশি সেখানে আইএনটিআর এই 10 নাম্বার পিন, আসলে 8085 প্রসেসরের 10 নাম্বার পিন ইন্টারাপ্ট পিন আইএনটিআর, জেনারেল ইন্টারাপ্ট পিন। সেখানে ওই পিনে সিগন্যাল আসতে হবে এবং তার আগে ওই ফ্লিপ-ফ্লপটাকে এনাবল রাখতে হবে, 1 রাখতে হবে, সেট থাকতে হবে। এই দুটার কম্বিনেশন দিয়ে আলটিমেটলি প্রসেসর ইন্টারাপ্টেড হবে। শুধুমাত্র পিনে সিগন্যাল দিলে চলবে না, তার পাশাপাশি ইন্টারনাল ফ্লিপ-ফ্লপ সেখানেও আগে থেকেই সেটা সেট থাকতে হবে। The 8085 একটা হ্যাজ হবে, আসলে হ্যাজ কথাটা নাই। The 8085 has a maskable and 3 লেখা আছে, বুঝতে পারছে না, ছোট স্ক্রিন তো দেখা যায় না। আচ্ছা, লেখা আছে দা, আচ্ছা তাহলে the 8085 the 8085 has a maskable and 3 non-maskable vector interrupt signal as well. আচ্ছা,
যাক 8085 এর মোট 5টা ইন্টারাপ্ট আছে, সেই ইন্টারাপ্ট গুলো আমরা পরে দেখবো ওয়ান আফটার অ্যানাদার। আসলে এখানে অলরেডি কিন্তু নন মাস্কেবল এন্ড 3 মাস্কেবল, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি নিজের ভাষায় পরে বলছি, এখানে লেখা দেখা যাচ্ছে না। হ্যাঁ, the 8085 interrupt process can be described in terms of 8 steps. 8টা স্টেপের মাধ্যমে সেখানে বর্ণনা করা হয়েছে 8085 ইন্টারাপ্ট গুলো। Step 1, the interrupt process should be enabled by writing the instruction EI in the main program. অর্থাৎ যদি আমরা ইন্টারাপ্ট করতে চাই তাহলে শুরুতেই মেইন প্রোগ্রামের মধ্যেই EI বলে একটা ইনস্ট্রাকশন আছে, EI ফর enable interrupt। এটা একটা ইনস্ট্রাকশন, 1 বাইট ইনস্ট্রাকশন। এই জিনিসটা লিখে আছে ইনস্ট্রাকশন EI enable interrupt. This is a 1 byte instruction. The instruction sets the interrupt enable flip-flop and enables the interrupt process. System reset or interrupt disables the interrupt process, আচ্ছা, or an interrupt। অর্থাৎ আমরা যদি প্রসেসরের ইন্টারনাল যে ফ্লিপ-ফ্লপ আছে, ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ-ফ্লপ, ওই ফ্লিপ-ফ্লপটাকে এনাবল করতে চাই, ওটাকে যদি সেট করতে চাই, তাহলে একটা ইনস্ট্রাকশন আমরা ইনস্ট্রাকশনের মাধ্যমে সেটা করতে পারবো। সেই ইনস্ট্রাকশনটার নামই হলো EI, এনাবল ইন্টারাপ্ট। যেটা 1 বাইট ইনস্ট্রাকশন, এর কোনো অপারেন্ট পার্ট নেই, এটা অপকোড, এটাই এক্সিকিউশন জিনিস। যখনই আমাদের প্রোগ্রামের মধ্যে কোথাও, মেইন প্রোগ্রামের মধ্যে কোথাও আমরা যদি EI লিখি, অথবা সাব প্রোগ্রামের মধ্যে যেখানেই লিখি না কেন, EI লেখার সঙ্গে সঙ্গে প্রসেসরের ইন্টারনাল যে একটা ফ্লিপ-ফ্লপ আছে, যেটা ইন্টারাপ্টের সঙ্গে সম্পর্কিত, ওই ফ্লিপ-ফ্লপটা সেট হবে। সেট করলে তখন ইন্টারাপ্টের প্রিপারেশন শুরু হলো। এবার INTR নামক যে পিন আছে প্রসেসরের 10 নাম্বার পিন, ওই পিনে সিগন্যাল গেলে তবেই প্রসেসর ইন্টারাপ্টেড হবে। আগে থেকেই আমরা ইন্টারনাল ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ-ফ্লপ, এই যে একটা 1 বিট ফ্লিপ-ফ্লপ, এটাকে আমরা আগে থেকেই এনাবল করে রাখবো। তারপরে যখন আমরা পিনে সিগন্যাল দিব, সেটা ম্যানুয়ালি দিয়ে অথবা যেভাবেই দিই না কেন, ইন্টারনালি ফ্লিপ-ফ্লপটা যেহেতু এনাবল আছে, আর তার পাশাপাশি 10 নাম্বার পিন যেটা কিনা INTR পিন, জেনারেল ইন্টারাপ্ট, মোস্ট জেনারেল ইন্টারাপ্ট, এই ইন্টারাপ্ট যখন এই পিনে সিগন্যাল যাবে, হার্ডওয়্যার পিনে সিগন্যাল যাবে 10 নাম্বার পিনে, তখন প্রসেসরটা কিন্তু ইন্টারাপ্টেড হবে। EI থাকলে, এনাবল ইন্টারাপ্ট থাকলে, যদি সেটাকে এনাবল করতে পারি ফ্লিপ-ফ্লপটাকে বা সেট করতে পারি, সিমিলারলি এর একটা রিভার্স একটা জব আছে যেটাকে বলা হচ্ছে ডিসেবল ইন্টারাপ্ট। এই যে নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশন DI। এই DI এর কাজও ঠিক সিমিলারলি EI এর মতো, EI কাজ যেটা তার উল্টা কাজ। DI এর কাজ হলো ডিসেবল ইন্টারাপ্ট। এখন আমি যদি এই ইনস্ট্রাকশনটা লিখি, তাহলে আমাদের প্রসেসরের ইন্টারনাল যে ফ্লিপ-ফ্লপ আছে, যেটা যতই INTR পিনে সিগন্যাল আসুক না কেন, যেহেতু ফ্লিপ আমরা প্রসেসরের ইন্টারনাল যে ফ্লিপ-ফ্লপ বা রেজিস্টার আছে, মানে যে ফ্লিপ-ফ্লপটা আছে, হ্যাঁ, যেটা কিনা ইন্টারাপ্টের সঙ্গে সম্পর্কিত, সেটা ইচ্ছা করলে সেটও করতে পারি, রিসেটও করতে পারি। সেট না করলে কিন্তু আমাদের ইন্টারাপ্ট হবে না, যতই পিনে সিগন্যাল আসুক। আবার পিনে সিগন্যাল আসলো, কিন্তু আমরা ইচ্ছা করলে we will not tolerate any further interrupt if we disable the flip-flop. যদি আমরা ফ্লিপ-ফ্লপটাকে ডিসেবল করি, তাহলে আমরা কিন্তু আর ইচ্ছা করলে যতই পিনে সিগন্যাল আসুক কাজ হবে না। সুতরাং এই দুইটার প্রপার কম্বিনেশন লাগবে। একটা হলো ফ্লিপ-ফ্লপটা এনাবলও থাকতে হবে, পাশাপাশি পিনে সিগন্যালও আসতে হবে। এই দুইটার প্রপার কম্বিনেশন হওয়ার পরেই প্রসেসর উইল বি ইন্টারাপ্টেড। এখন প্রসেসরের মর্জি, প্রসেসর সে সার্ভিস দিবে কিনা, কখন দিবে, বা ইমিডিয়েটলি দিবে কিনা, অথবা ডিলে করবে কিনা, অথবা আদৌ দিবে কিনা বা দিবে না, ইত্যাদি যদি চিন্তা করি। আমি আসলে 3 ধরনের কথা বারবার বলতেছি, ইমিডিয়েট সার্ভিস, অথবা ডিলে, অথবা ইগনোর। এই শব্দগুলো বলছি, এই শব্দগুলোই কিন্তু ইন্টারাপ্টের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, তাহলে পেছনের স্লাইডে যদি দেখি, আমি একটু ফিরে যাই, সেখানে বলা হয়েছে EI instruction নিয়ে, this is a 1 byte instruction. The instruction sets the interrupt enable flip-flop and enables the interrupt process.
সিস্টেম রিসেট অর অ্যান ইন্টারাপ্ট ডিসেবলস দ্য ইন্টারাপ্ট প্রসেস। তার মানে সিস্টেম রিসেট, কোনো কারণে যদি সিস্টেমটা রিসেট হয়ে যায় তাহলে পুরো ঘটনাটাই ডিসেবল হয়ে যাবে, ইন্টারাপ্টটা আর কাজে আসবে না, ইন্টারাপ্ট করলেও সেটা ডিসেবল। আমরা নিজেরাই বুঝতে পারছি সিস্টেম কোনো কারণে রিসেট হয়ে গেল, তার মানে কি ফ্লিপ ফ্লপটাও রিসেট হয়ে যাবে, সবকিছু রিসেট হয়ে যাবে। অথবা কোনো কারণে যদি প্রায়োরিটি বেসিসে একটা হায়ার প্রায়োরিটি ইন্টারাপ্ট এসে লোয়ার প্রায়োরিটির কাজকে যদি ইন্টারাপ্টেড করে, তার মানে লোয়ার প্রায়োরিটি উইল বি টেম্পোরারিলি সাসপেন্ডেড and higher priority will get the service of the processor. After completion the execution of the higher priority process, the processor will back to the lower priority process which was interrupted previously. Okay, আচ্ছা, বিষয়গুলো এরকমই। হ্যাঁ, তার মানে এই যদি হায়ার প্রায়োরিটি প্রসেস এসে লোয়ার প্রায়োরিটি প্রসেসকে ইন্টারাপ্টেড করে, তখন প্রসেসর চিন্তা করবে যে যেহেতু লোয়ার প্রায়োরিটি প্রসেসের প্রায়োরিটি কম, একে পরে করলেও চলবে, আপাতত থেকে বাদ দিয়ে নতুন করে আর একটা জব শুরু করি যেটা হলো যার প্রায়োরিটিটা হায়ার। আচ্ছা, তারপরে এখানে ইট শুড বি, মানে ডিআই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, ডিসেবল ইন্টারাপ্ট ক্ষেত্রে কি বলা হয়েছে, দিস ইজ এ ওয়ান বাইট ইনস্ট্রাকশন। যেমন ইআই একটা ওয়ান বাইট ইনস্ট্রাকশন ছিল, ডিআইও একটা ওয়ান বাইট ইনস্ট্রাকশন। The instruction resets the interrupt enable flip flop and disables the interrupt process. তার মানে বুঝতে পারছি আমরা ফোর্স দিচ্ছে গুলো প্রোগ্রামের মধ্যে, যদি আমরা চিন্তা করি যে না আমরা এই মুহূর্তে যে কাজটা করতেছি এটাই আমাদের কাছে হাইস্ট প্রায়োরিটি, এর বাইরে অন্য কোনো কাজ আমরা অ্যালাউ করব না, আমরা যদি সেটা চিন্তা করি তাহলে আমরা প্রোগ্রামের মধ্যে ডিআই সেখানে লিখে দিতে পারি। ডিআই লিখলে পরে ফ্লিপ ফ্লপটা ডিসেবল হয়ে যাবে, সেখানে আর পরবর্তী কোনো ইন্টারাপ্ট যদি আসেও, ওই 10 নম্বর পিনে যদি আইএনটিআর পিনে যদি আসেও নতুন কোনো সিগন্যাল, সেখানে কিন্তু আর কাজ হবে না। আচ্ছা, তাহলে আমাদের আসলে এখানে যে জিনিসটা বলা হয়েছে ইআই বা ডিআই, আসলে এই জিনিসগুলো চট করে বুঝতে হলে আমাকে একটা গল্প আমি একটা বলবো, যে গল্পটা বইতে আছে, এই রমেশ গনকারের 8085 এর এই বইতে এই চ্যাপ্টারের শুরুতে একটা গল্প বলা আছে, যে গল্পটা তোমরা শুনলে মূল ঘটনাটা বুঝতে পারবে। আমি সরাসরি আসলে পড়াশোনার মধ্যে ঢুকে গেছিলাম, পড়াশোনাতে ঢুকতে যাওয়ার আগে আমাদের আসলে ওই গল্পটা একটু বলতে হবে, তাহলে গল্পের সঙ্গে মিল রেখে, সামঞ্জস্যতা রেখে, তাল মিলিয়ে মিলিয়ে আমাদের এই পড়াশোনাগুলো কিন্তু হবে। আচ্ছা, গল্পটা এরকম, বইয়ের লেখক লিখতেছেন যে ধরো তুমি আর তোমার ফ্রেন্ড দুইজন কোন একটা মেসে থাকো, মেসে দুই ফ্রেন্ড থাকো। এখন তোমার রিডিং যে টেবিলটা সেটা তোমার একটা জানালার পাশে আছে, আর ফ্রেন্ডের আলাদা রিডিং টেবিল, আলাদা বেডরুম বা আলাদা, সরি বেডরুম হচ্ছে আলাদা হলো, সেখানে চকি বা খাট আছে ইত্যাদি। এখন ঘটনা হলো এই কোনো এক গরমের সময়, সেটা মার্চ এপ্রিল মাসের দিকে হবে, যখন কালবৈশাখী ঝড় শুরু হওয়ার পসিবিলিটি থাকে। এরকম একটা সময় তুমি গরমের সময় জানালা খুলে হয়তো দুপুরে পড়াশোনা করেছো, করার পরে দুপুর পরে বিকেলের দিকে বাহিরে কোথাও গেছো। আমি যদি রাজশাহীর কনটেক্সটে চিন্তা করি, যেহেতু তোমরা রাজশাহীতে পড়াশোনা করো, রাজশাহীর কোনো একটা মেসে থাকো, এই বিকেলের দিকে তোমরাই দুপুর পরে বিকেলের দিকে সাহেব বাজার গেছো, তোমার ফ্রেন্ড কিন্তু রুমে আছে, সে রুমে বসে কোন একটা নোভেল, কোন একটা উপন্যাস পড়ছে, এটা ইন্টারেস্টিং নোভেল পড়ছে, আর তুমি ঠিক বাজারে গেছো, সাহেব বাজারে গেছো, তুমি তোমার কোন একটা প্রয়োজনীয় কাজ, কোন কেনাকাটার জন্য। এখন তোমার জানালা কিন্তু খুলে রেখে গেছো, যে জানালাটা কিনা পড়ার টেবিল জানালার পাশেই আছে, সেই জানালাটা তুমি খুলে রেখে চলে গেছো। হঠাৎ করে তুমি দেখতেছো যে তোমার ফ্রেন্ড কিন্তু একটা খুব ইন্টারেস্টিং নভেল পড়ছে, যে নভেল বইটা, যে পুস্তকটা কিন্তু বেশ পুরাতন বই, যেগুলোর পেজগুলো সব বলতে গেলে অলমোস্ট খোলা, খুব মানে লুজ বাইন্ডিং বই একটা, যেটা অনেক পুরাতন বই, ইন্টারেস্টিং নোভেল। এখন তুমি সাহেব বাজারে গেছো কেনাকাটা করতে, হঠাৎ করে দেখলে বিকেল সন্ধ্যার একটু আগে বিকেল বেলা
উত্তর পশ্চিম কোণায় কালবৈশাখী ঝড় ওঠার একটা সম্ভাবনা পসিবিলিটি তৈরি হয়ে গেল, বেশ কালো মেঘ তৈরি হলো। এখন তোমার মাথায় কাজ করছে যে তুমি যখন রুম থেকে বের হয়ে আসো তখন তোমার ওই জানালাটা, রিডিং রুমের জানালাটা কিন্তু খোলা। আচ্ছা, তোমার ফ্রেন্ড, ধরো তোমার ফ্রেন্ডের মোবাইল চিন্তা করি, অথবা মোবাইল না চিন্তা করে যদি এমন চিন্তা করি যে টেলিফোন রিসিভারের যদি চিন্তা করি, টেলিফোন রিসিভার অথবা এখনকার মোবাইল, যে একসময় দেখতাম মোবাইলে কিছু আলো জ্বলতো, কল আসার আগে সেখানে কিন্তু একটা লাইট ব্লিঙ্কিং হতো। একসময় এরকম কিছু সিস্টেম করা যেত যে মোবাইলের সঙ্গে একটা আলাদাভাবে এলইডি কিছু লাগাতো, যেটা কল আসার আগেই লাইটটা জ্বলে উঠতো। তো তোমার ফ্রেন্ড সেরকম মোবাইল অথবা ধরো টেলিফোন রিসিভার, তুমি যদি টেলিফোন রিসিভার চিন্তা করো, টেলিফোন রিসিভারে সেই টেলিফোনটা বসানো আছে, আর তার সঙ্গে মনে করো যে একটা লাইট বা মোবাইল দেওয়া আছে, একটা সেখানে লাইট জ্বালানোর মতো, যে লাইট বলতে এরকম কোনো এলইডি জ্বলবে, কল আসার সঙ্গে সঙ্গে এলইডি জ্বলে উঠবে এবং সে বুঝতে পারবে যে কল আসতেছে, এই মুহূর্তে কল আসবে ইত্যাদি। তো এখন তোমার সেই ফ্রেন্ড যে রুমে আছে আর তুমি বাইরে গেছো, তোমার এখন টেনশন কাজ করছে, তাহলে আমি একটা ফ্রেন্ডকে কল দিব। ফ্রেন্ড মাঝে মাঝে তাকাচ্ছে তোমার সেই রিসিভারের দিকে, ওর রিসিভারের দিকে, টেলিফোন রিসিভারের দিকে, অথবা তুমি চিন্তা করো সেই মোবাইলের দিকে, যে মোবাইলে ওরকম এলইডি জাতীয় কিছু লাগানো যায়, তার মাধ্যমে বুঝতে পারবে যে এখন কল আসবে, এই মুহূর্তে কল আসবে, বেজে ওঠার আগেই বোঝা যাবে ওই বাতি জ্বললে। হ্যাঁ, হঠাৎ তোমার ফ্রেন্ড মাঝে মাঝে সেই রিসিভারের দিকে বা সেই মোবাইলের ওই আলো বাতির দিকে, আলোর দিকে তাকাচ্ছে, যে মাঝে মাঝে কিন্তু খোঁজ নিচ্ছে যে আলো জ্বলছে কিনা। হ্যাঁ, সিমিলারলি তুমি রিসিভার নিয়ে চিন্তা করো, টেলিফোন টিএনটি রিসিভারই চিন্তা করো, সেই টিএনটি রিসিভারের সঙ্গেই যদি একটা এরকম আলোর কোনো একটা বা ইনকামিং কোনো একটা লাইট সেখানে রাখা যায়, যে লাইট মানে কল আসার সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলে উঠবে। তুমি এখন বাজার থেকে তোমার ফ্রেন্ডকে কল করলে, ফ্রেন্ড কিন্তু ইন্টারেস্টিং একটা নোভেল পড়ছিল, খুবই ইন্টারেস্টিং নোভেল। এখন হঠাৎ করে তুমি তোমার ফ্রেন্ডকে কল করলে যে ফ্রেন্ড, ঝড় উঠছে, দেখো ঝড় উঠছে, শীঘ্রই তুমি আমার জানালাটা একটু লাগিয়ে দাও। ঝড় উঠে গেছে অলরেডি। হ্যাঁ, এখন তোমার ফ্রেন্ড কি করবে? ইন্টারেস্টিং নোভেল যেটা পড়ছিল, এখন কত নম্বর পেজে পড়ছিলাম, সেই পেজের একটা ডিমার্কেশন রাখার জন্য ওখানে একটা কোন একটা পেন বা কোনো একটা কিছু সেই পেজ নাম্বারের মধ্যে বা সেই নোভেল বইয়ের মধ্যে সেটা সে রেখে বইটাকে ক্লোজ করে সে চলে যাবে তোমার ডাকে সাড়া দিতে। সাড়া দেওয়ার অর্থই হলো গিয়ে সে তোমার রিকোয়েস্ট ছিল যে প্লিজ ফ্রেন্ড ক্লোজ দ্য উইন্ডো, আমার উইন্ডোটা ক্লোজ করো, হ্যাঁ, না হলে আমার বইগুলো ভিজে যাবে, তুমি যাই আমার উইন্ডোটা একটু ক্লোজ করে দাও। ক্লোজ করে দিয়ে ক্লোজ করে দাও। তুমি তাহলে দেখো, তুমি কিন্তু একটা সুন্দর ইন্টারেস্টিং একটা নোভেল পড়ছিলা, সেই নোভেল পড়ার মধ্যে তোমাকে কিন্তু ইন্টারাপ্টেড করা হলো। যদিও বা ইন্টারাপ্টেড হওয়ার আগে কিন্তু তুমি মাঝে মাঝে ওই যে তোমার ওই টেলিফোন রিসিভারের সঙ্গে যে ছোট্ট একটা এলইডি লাগানো আছে, যেটাতে ইনকামিং কোন কল আসলে পারে আগে জ্বলে উঠবে, মাঝে মাঝে তুমি তাকাই তাকিয়ে দেখছিলা, খোঁজ নিচ্ছিলে যে ওখানে সিগন্যাল আসলো কিনা। আচ্ছা, সিগন্যাল আসার পরে তুমি যখন দেখতে পেলে তাহলে আলো জ্বলতেছে, তারপরে ফাইনালি সেখানে রিঙ্গার বেজে উঠলো, রিং হলো, তুমি সেটাকে রিসিভারটা রিসিভ করলে, করে ফ্রেন্ডের সঙ্গে কথা বললে, বলার পরে তুমি দুইটা ঘটনা ঘটতে পারে। তার আগে উঠে যাওয়ার আগে তুমি কিন্তু তোমার ওই নোভেল বইয়ের মাঝখানে কিন্তু একটা মার্কিং করে যাবে, যে আমি বা একটা কোনো পেন ঢুকিয়ে যাবে যে এখানে আমি পড়ছিলাম এত নম্বর পেজে, আবার ফিরে এসে এখান থেকে শুরু করব। তা না হলে কি হবে, আবার আপনাকে পুরো বই খুঁজে দেখতে হবে কত নম্বর পেজে পড়ছিলাম ইত্যাদি। সুতরাং সেরকম না করতে হলে তোমাকে ওই ইন্টারেস্টিং নোভেল বইয়ের মাঝখানে যেখানে একটা পেন দিয়ে বা কোনো একটা কিছু একটা জিনিস ভিতরে ঢুকিয়ে রেখে তারপর তোমাকে যেতে হবে, যেন ফিরে এসে আবার ওখান থেকে শুরু করতে পারো। আচ্ছা, তাহলে এই যে তুমি ইন্টারাপ্টেড হয়ে তুমি তোমার ফ্রেন্ডের সার্ভিস দিতে গেলে, সার্ভিস দেওয়ার পরে ফিরে এসে তুমি কিন্তু আবার ওই জায়গা থেকে, যে জায়গায় তুমি পড়াশোনা পড়ে মানে ইন্টারাপ্টেড হয়েছিল, যে জায়গা থেকে পড়তে পড়তে তুমি উঠে গেছিলে, সেই জায়গা থেকে কিন্তু আবার নতুন করে পড়া শুরু করবে। তাহলে এই যে তোমার কাজের মধ্যে তুমি খুব মজার একটা ইন্টারেস্টিং নোবেল পড়ছিলে, তুমি ইন্টারাপ্টেড হয়ে গিয়ে তোমার ফ্রেন্ডের একটা সার্ভিস তুমি দিয়ে আসলে, হ্যাঁ, দিয়ে আসার এই পুরো ঘটনাটা ইন্টারাপ্ট প্রসেসের মতোই। এখন প্রশ্ন হলো, মাঝে মাঝে তুমি যে লাইটের দিকে তাকাচ্ছিলে, তার মানে তোমার ঘটনাটা এরকম যে তুমি
মাঝে মাঝে 10 নম্বর পিনের দিকে তুমি খেয়াল রাখছিলে আইএনটিআর পিনে এখানে সিগন্যাল আসলো কিনা, এখানে সিগন্যাল আসলো কিনা আইএনটিআর পিনে। আচ্ছা, 10 নম্বর পিনে। আবার তুমি ইচ্ছা করলে যে বারবার ডিস্টার্ব করতে পারে, এরপর আরেকটা কল আসতে পারে, তাহলে তুমি হয়তো রিসিভারটা, টেলিফোন রিসিভারটাকে তুমি ওই টেলিফোন যে ইয়েটা, সেটা ওই সেটের উপর না রেখে সরিয়ে সেখানে ওখান থেকে মানে ওই রিসিভারের উপর নাও রাখতে পারো, অন্য জায়গায় রাখতে পারো, যেন তুমি ওটা রিসিভারের উপর রাখলে পারে কল পাবে, আসবে, না হলে কল তো আসে না, তোমরা নিজেরাও জানো টিএনটি যে বিষয়টা। তার মানে ইচ্ছা করলে তুমি ফার্দার কোনো ইন্টারাপ্ট অ্যালাউ নাও করতে পারো। তাহলে টেলিফোন রিসিভারের উপরে, টেলিফোন ওই সেটের উপরে সেই যেটা আমরা কথা বলি, হ্যাঁ, যে রিসিভার সেটা ওখানে রাখতে পারে, নাও রাখতে পারে, সেটের উপরে রাখলে পারে আমি ফার্দার আবার ইন্টারাপ্টেড হওয়ার সুযোগ থাকবে, আর না রাখলে পারে অন্য কোথাও রাখলে সেটা কিন্তু ডিআই হয়ে গেল, তুমি কিন্তু আর নতুন কোনো ইন্টারাপ্ট অ্যালাউ করছে না। তার মানে ইআই ডিআই যে বিষয়, রিসিভারের উপরে যদি আমি টেলিফোন ওই সেটের উপরে যদি রিসিভারটা রাখি তাহলে সেটা হবে হলো ইআই, আর যদি না রাখি, সরাই রাখি, তাহলে ডিআই এর লাইক হয়ে যাবে, ডিসেবল ইন্টারাপ্ট হয়ে যাবে, আর কোনো ইন্টারাপ্ট এখানে আমি যে ওই পাশে ওই আরেকটা এন্ড থেকে যে যতই কল দিক, যে যতই নক করুক, কিন্তু এখানে কিন্তু কাজ হবে না, কারণ রিসিভার দেখবে যে সে লাইনই যাচ্ছে না। সো এই পুরা ঘটনাটাই বইতে সুন্দর করে বলা আছে, ইন্টারেস্টিং নোভেলের কথা বলা আছে। তুমি সেখানে করছিলে, হঠাৎ করে এরকম ফ্রেন্ডের রিকোয়েস্ট আসলো জানালা শাট করার জন্য, জানালা মানে বন্ধ করার জন্য, তা তুমি সেখানে সার্ভিস দিতে যাওয়ার আগে তোমাকে একটা মার্কিং করে দিতে হলো, তুমি কত নাম্বার পেজে পড়ছিলা, সেখানে একটা পেন একটা ঢুকিয়ে দিতে হলো। আবার তুমি তারপরে ঢুকে যাওয়ার তার মানে তুমি রিসিভার কল করার আগে, সার্ভিস দিতে যাওয়ার আগে সেটা করে গেলে, সার্ভিস দিয়ে ফিরে এসে তুমি আবার নতুন করে সেখানে কি করবে, কাজ শুরু করবে, বা বাকি পড়াশোনাটা শেষ করলে, ইন্টারেস্টিং নোভেল পড়ে তুমি শেষ করবে। এই পুরা ঘটনাটাই কিন্তু এখানে এভাবে স্টেপ বাই স্টেপ বলা আছে, এবং সেখানে যে একটা গল্প প্রথমে বলার পরে লেখক এই প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা ইয়ের মধ্যেই কিন্তু এখানে কিন্তু কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে এরকম একটা বোঝানোর চেষ্টা করেছেন। তার মানে আমরা এখানে বলতে পারি যে ইআই বলতে আসলে রিসিভারটা ওখানে রাখা, আমি অ্যালাউ করতে পারি ফার্দার, হ্যাঁ, কোন ইন্টারাপ্ট। ডিআই করলে রিসিভার সেটের উপরে রিসিভারটা না রাখা বোঝাবে, হ্যাঁ। আচ্ছা, 2 number step দেখি, when the microprocessor is executing a program it checks the INTL line during the execution of each instruction। তার মানে ওই যে বললাম, তুমি পড়ছিলা, পড়তে পড়তে প্রত্যেকটা লাইন পড়ছো, মাঝে মাঝে তাকাচ্ছ তোমার সেই লাইটের দিকে, টেলিফোন রিসিভারের সামনে যে লাইটটা আছে, লাইটটা ইনকামিং কল আসার আগেই জ্বলে উঠবে, তখন বুঝতে পারবে তোমার কল আসতেছে। if the INTR line is high and the interrupt is enabled, the microprocessor completes the current execution, disables the interrupt enable flip-flop, and sends a signal INTA, interrupt acknowledge, active low. Processor cannot accept any interrupt request until the interrupt flip-flop is enabled again। আসলে এটা প্রসেসরের নিজস্ব একটা ব্যাপার, যে প্রসেসর যখন ইন্টারাপ্টেড হবে তখন সে কি করে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউশনের সময় সে ফ্লিপ ফ্লপটাকে ডিসেবল করে যায়, যেটা কিনা তার ইন্টারনালি ফ্লিপ ফ্লপ ছিল, যেটা ইন্টারাপ্টের জন্য লাগতো, কারণ সে আর একটা কাজ করতে যাচ্ছে এই মুহূর্তে, তাকে যেন ফার্দার ডিস্টার্ব না করা হয়। আচ্ছা, এখন যদি কোনো হায়ার প্রায়োরিটি প্রসেস আসে, যেটা কিনা এই ফ্লিপ ফ্লপটার ধারে না, মানে ফ্লিপ ফ্লপটা এনাবল না থাকলেও চলবে, এরকম ইন্টারাপ্টও আছে, যেগুলাকে আমরা বলি হলো নন মাস্কেবল ইন্টারাপ্ট, এনএমআই বলি, হ্যাঁ, যেটা একটাই আছে, এটা হলো 8085 এর একটা আছে এনএমআই, নন মাস্কেবল ইন্টারাপ্ট। সেই ইন্টারাপ্টটা আবার এই ফ্লিপ-ফ্লপের ধারে না বলতে এটা যেটা বোঝাচ্ছি যে ইআই যে ইন্টারাপ্ট এনাবল ইনস্ট্রাকশন দ্বারা আমরা ইন্টারনাল ফ্লিপ-ফ্লপটাকে যেটাকে আমরা এনাবল করি, সেটার জন্য কিন্তু মানে এই একটা নন মাস্কেবল এনএমআই ইন্টারাপ্ট, নন মাস্কেবল ইন্টারাপ্ট এনএমআই, যেটার নাম হলো ট্র্যাপ, TRAP, ট্র্যাপটা হলো তার নাম, আর এটা হলো জেনারিক বিষয়টা হলো এনএমআই, নন মাস্কেবল ইন্টারাপ্ট। সেটার ক্ষেত্রে কিন্তু আর ওই ইন্টারনাল ফ্লিপ ফ্লপের কোনো দরকার হয় না, সরাসরি ওই পিনে, সেটা ধরো 13 নম্বর পিন অথবা 14 নম্বর পিন অথবা 18 নম্বর পিন, যে পিন হোক না, যে ট্র্যাপ সিগন্যাল যেটা দিয়ে আসবে, এটা ওয়ান অফ দ্য হাইস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট আউট অফ দ্য 5 ডিফারেন্ট ইন্টারাপ্টস। 5টা ইন্টারাপ্ট আছে 8085 এর, 5টা ইন্টারাপ্টের মধ্যে সবচেয়ে হাইস্ট প্রায়োরিটি ইন্টারাপ্টটাই হলো ট্র্যাপ।
যে ট্র্যাপ ইন্টারাপ্ট যাকে বলা হয় এনএমআই, নন মাস্কেবল ইন্টারাপ্ট, এই ইন্টারাপ্টটা কিন্তু ওই ফ্লিপ ফ্লপের ধার ধারে না, ইন্টারনাল এনাবল ফ্লিপ ফ্লপের ধার ধারে না। এটা এমার্জেন্সি শাটডাউন সিস্টেম, যদি এমার্জেন্সি শাটডাউন করতে হয় ইমিডিয়েটলি সার্ভিস দেওয়ার প্রয়োজন, এখানে ডিলে করার কোনো সুযোগ নেই, এখানে ইগনোর করার তো প্রশ্নই আসে না। হ্যাঁ, যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে ওই যে ট্র্যাপস নামক যে একটা ইন্টারাপ্ট আছে, যে লাইন, সেটা কত নাম্বার 13, 14, 15, 18 যত নাম্বারে পিন হোক না কেন, 10 নাম্বার পিন তো আইএনটিআর, মোস্ট জেনারেল ইন্টারাপ্ট পিন, আর ওটা হলো ট্র্যাপ পিন। এরকম আরো 3টা ইন্টারাপ্ট আছে, মোট সব মিলে 5টা ইন্টারাপ্ট। যাই হোক, আমরা যেটা নিয়ে পড়াশোনা করছি, যেগুলো গল্প বলতেছি, যেটা ইআই ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ ফ্লপের সঙ্গে আইএনটিআর পিনে মানে ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ ফ্লপকে সেট করতে হবে, সেটা ইআই ইনস্ট্রাকশন দ্বারা। তার পাশাপাশি আইএনটিআর পিনে সিগন্যাল আসতে হবে, এই দুইটার প্রপার কম্বিনেশন দ্বারাই আলটিমেটলি প্রসেসর ইন্টারাপ্টেড হবে। এই আইএনটিআর যে পিনটা বলছি 10 নাম্বার পিন, এটা কিন্তু 8085 এর জন্য মোস্ট জেনারেল ইন্টারাপ্ট। এটা জেনারেল ইন্টারাপ্ট, কিন্তু জেনারেল ইন্টারাপ্ট এই জন্যই বলতেছি, এই ইন্টারাপ্টটাকে আমরা ইচ্ছে করলে বাহির থেকে সুন্দর করে পিন দ্বারা বা সিগন্যাল দ্বারা ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারি। আর বাকিগুলোর ঘটনা অন্যরকম, সেগুলো পরে বলবো। তাহলে আইএনটিআর এই পিনে যখন সিগন্যাল আসবে, সিগন্যাল আইএনটিআর যে হাই সিগন্যাল, অ্যাক্টিভ হাই, তার রেসপন্স স্বরূপ, তার ফিডব্যাক স্বরূপ যে তাকে ইন্টারাপ্টেড করলো তাকে বোঝানোর জন্য বা তাকে জানানোর জন্য ইন্টারাপ্ট অ্যাকনলেজ, আইএনটিএ বলে একটা অ্যাক্টিভ লো মাথায় বার থাকে, যদিও বারটা আমার হয়তো একটু এলোমেলো হয়ে গেছে, এখানে উপর নিচে গেছে, তো ডান বামে গেছে একটা বার। তাহলে আইএনটিআর এটা হলো ইনপুট সিগন্যাল অফ দা প্রসেসর। ইনপুট সিগন্যাল বলতে বোঝাচ্ছি যে এটা ইন্টারাপ্ট পিন, এটা কিন্তু 10 নাম্বার পিন। এর জন্য আবার অ্যাকনলেজ প্রয়োজন হয়, প্রসেসর সেটাকে অ্যাকনলেজ করে, সেটা একটা আউটপুট পিন হিসেবে আর একটা পিন কাজ করে, যেটা আউটপুট সিগন্যাল যায়, সেটা হলো আইএনটিএ পিন। আইএনটিএ পিন দ্বারা আইএনটিআর এর রেসপন্স যায়। হ্যাঁ, সেই ইন্টারাপ্ট অ্যাকনলেজ করা হলো, হ্যাঁ আমি ইন্টারাপ্টেড হয়েছি, আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে সার্ভিস দিব, এই খবরটা পাঠানোর জন্য একটা অ্যাক্টিভ লো আইএনটিএ সিগন্যাল এই আইএনটিএ পিন দ্বারা যায়। এটাও কিন্তু একটা পিন। প্রসেসরের এই 8085 প্রসেসরের 40টা পিনের মধ্যে আইএনটিআর যেমন একটা পিন, আইএনটিও ঠিক একটা পিন, তারপর ট্র্যাপ একটা পিন, সবই কিন্তু ইন্টারাপ্ট ওরিয়েন্টেড পিন। আচ্ছা, তাহলে এই জেনারেল ইন্টারাপ্ট আইএনটিআর এর জন্য সেখানে কিন্তু আইএনটিএ ইন্টারাপ্ট অ্যাকনলেজ প্রয়োজন হয়। এটা একটা আউটপুট বা আউটগোয়িং সিগন্যাল বা পিন, whereas আইএনটিআর কিন্তু ইনপুট বা মানে ইনপুট একটা, হ্যাঁ, পিন বা সিগন্যাল, সেখানে সিগন্যাল আসবে ইন্টারাপ্ট করার জন্য 10 নাম্বার পিন। আচ্ছা, এখন ঘটনা হলো স্টেপ 4 দেখো, the signal INTA is used to insert a restart instruction. এটা 1 byte call instruction to external hardware. The RST instruction is a 1 byte call instruction that transfers the program control to a specific memory location. এখানে শুরুতে এই কথাগুলো বলা হয়েছে, এখানে কিছু জটিলতার কথা আছে। জটিলতা বলতে প্রথমে বুঝতে অসুবিধা হবে, তারপরও বলি। আমরা আসলে যদি অফলাইন ক্লাস হতো তাহলে আরো ভালো করে বোঝানো যেত, তারপরে বলি। 8085 এর 5টা ইন্টারাপ্টস, টোটাল হাউ মেনি ইন্টারাপ্টস আর দেয়ার? টোটাল 5 ইন্টারাপ্টস। এই 5টা ইন্টারাপ্টের মধ্যে একটা নাম হলো আইএনটিআর, যেটা কিনা 10 নাম্বার পিনের। 40টা পিনের মধ্যে 10 নাম্বার পিনটাই হলো আইএনটিআর পিন। এটা অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ হাই একটা লাইন, ইনপুট লাইন। তাহলে এটা একটা জেনারেল ইন্টারাপ্ট। আসলে জেনারেল বা স্পেশাল বা এই ধরনের কথা আসলে নাই, তারপর আমি জেনারেল বলতে সেই জন্যই এই পিনটাকে কাজে লাগিয়ে আমরা অনেক রকম সার্ভিস পেতে পারি। আছে বাইরে থেকে সেখানে পিনে সিগন্যাল দিতে পারি, অ্যাক্টিভ হাই দিলে পারে, ইন্টারাপ্টেড হবে যদি ইন্টারনাল ফ্লিপ ফ্লপটা এনাবল থাকে আগে থেকে ইআই দ্বারা। এখন আমার প্রশ্ন হলো যে এই যে 5টা ইন্টারাপ্ট, এটাকে আমরা যদি ক্লাসিফাই করি, ভাগ করি, দুই ক্যাটাগরিতে ক্লাসিফাই করা যায়। 2 ক্যাটাগরি বলতে একটা হলো মাস্কেবল ভার্সেস নন মাস্কেবল। দিস ইজ ওয়ান টাইপ অফ, or this is one category number 1, মাস্কেবল ভার্সেস নন মাস্কেবল। তার মানে যে ইন্টারাপ্ট গুলোকে মাস্কিং করা যায়, তাহলে মাস্কিং বলতে কি বোঝায় স্যার? মাস্কেবল কেন বলছে? মাস্কেবল বলতে হলো
যে সেই সকল ইন্টারাপ্ট যেগুলোকে আমরা দুইটা কাজ করতে পারি, আইদার ডিলে করতে পারি, ডিলে করে সার্ভিস দিতে পারি, প্রসেসর দিতে পারে, হ্যাঁ, অথবা ইগনোর করতে পারি, ওটাকে ডন্ট কেয়ার, ওটাকে ক্যারি করলাম না, ওটা সার্ভিস দিবই না যদি এরকম হয়, প্রসেসর যদি সেরকম মনে করে। সো এই মাস্কেবল ইন্টারাপ্ট বলতে সেই সকল ইন্টারাপ্টকে বোঝায় যেগুলোকে প্রসেসর হয় সেগুলোকে ডিলে করে সার্ভিস দিবে হাতের কাজ সেরে, অথবা যে প্রোগ্রামটা করছি সেই প্রোগ্রামটা শেষ করার পরে সবার শেষে গিয়ে সার্ভিস দিব, আগে হাতের কাজ সেরে ফেলি তারপরে দিব, এরকম ঘটনা ঘটতে পারে, অথবা সার্ভিস দিবই না। তাহলে এটা হলো মাস্কেবল। সো আইদার ডিলে অর ইগনোর, এগুলো কিন্তু কিওয়ার্ডস, এগুলোই কিন্তু টার্মস যেগুলো বইতে আছে। So maskable interrupts are those interrupts which can either be delayed or ignored. হয় সেটাকে ডিলে করা যেতে পারে অথবা ইগনোর করা যেতে পারে, ডিলে করে সার্ভিস দেওয়া যেতে পারে অথবা ইগনোর করা যেতে পারে। প্রসেসর যদি সেগুলোকে ডিলে করে অথবা ইগনোর করে তাহলে সেগুলো সেই ধরনের ইন্টারাপ্টগুলোকে বলে মাস্কেবল। তাহলে মাস্কেবল ইন্টারাপ্ট কোনগুলো? কোনগুলো? মোট 4টা। একটা হলো আইএনটিআর, এই যে একটা আইএনটিআর যেটা নিয়ে পড়াশোনা করছি, এটা হলো একটা মাস্কেবল ইন্টারাপ্ট। এর বাইরে আরো 3টা আছে, যেটা হলো RST 7.5, 6.5 and 5.5। তার মানে RST 7.5, RST 6.5, RST 5.5। RST মানে করো মানে হলো রিস্টার্ট, RST ফর রিস্টার্ট মনে করো। তাহলে RST 7.5, RST 5.5, 6.5 এবং RST 5.5। এই 7.5, 6.5, 5.5 সবগুলোর সামনে RST লাগানো আছে। All these are interrupt pins like INTR। INTR যেমন একটা interrupt pin, সিমিলারলি RST 7.5, RST 6.5 এবং RST 5.5, 7.5, 6.5, 5.5 এগুলো সবই হলো ইন্টারাপ্ট পিনের নাম। তাহলে আমাদের INTR একটা পিন হলো, আর RSTর মোট 3টা পিন, এই মোট 4টা ইন্টারাপ্ট পিনকে আমরা বলি হলো মাস্কেবল ইন্টারাপ্টস বা মাস্কেবল ইন্টারাপ্ট পিনস। এগুলোকে প্রসেসর হয় ডিলে করে সার্ভিস দিবে অথবা সার্ভিস দিবেই না। আচ্ছা, তাহলে মোট 5টা ইন্টারাপ্টের মধ্যে 4টা হলো মাস্কেবল। আর নন মাস্কেবল ইন্টারাপ্ট বলতে যেখানে ডিলে করার, যেখানে ইগনোর করার তো প্রশ্নই আসে না, ডিলেও করা যাবে না, ইমিডিয়েটলি সার্ভিস দিতে হবে। কিছুক্ষণ আগেই কিন্তু আমি একটা নন মাস্কেবল ইন্টারাপ্ট এনএমআই যেটাকে বললাম হলো ট্র্যাপ, ট্র্যাপ মানে সেই ফাঁদে ফেলা মনে করো, সেই ট্র্যাপ নামক যে ইন্টারাপ্ট আছে, ইন্টারাপ্ট পিন আছে, সেই পিনে আসলে যে সিগন্যালটা আসবে সেটাই হবে হলো এনএমআই সিগন্যাল, নন মাস্কেবল ইন্টারাপ্ট সেখানে সিগন্যাল। তার মানে হলো আমাদের সিস্টেমটা যদি ইমিডিয়েটলি শাটডাউন করার প্রয়োজন হয়, ইমিডিয়েটলি শাট আপ করার প্রয়োজন হয় কোনো কারণে, এমার্জেন্সি সিচুয়েশনে, তাহলে ওই পিনে, ট্র্যাপ পিনে সিগন্যাল আসার সঙ্গে সঙ্গে প্রসেসর আর কোনো কাজ করবে না, কোনো দিকে তাকাবে না, সরাসরি পুরো সিস্টেমটাকে শাটডাউন বা শাট অফ করে দিবে। এই এমার্জেন্সি শাটডাউন, এমার্জেন্সি শাট অফ। সো এই ট্র্যাপের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। ট্র্যাপ হলো অপ্রতিরোধ্য একটা ইন্টারাপ্ট, কারণ এটা সিস্টেমের ইন্টারনাল বিষয়, যেটা ইআই ডিআই ওই ইনস্ট্রাকশন গুলো বা ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ-ফ্লপটার ধারই ধারে না। বাকি যে ইন্টারাপ্ট গুলো আছে, যে নন মাস্কেবল মাস্কেবল ইন্টারাপ্ট, যেগুলোকে ডিলে করা যায় অথবা ইগনোর করা যায়। আসলে মাস্কেবল বলতে, মাস্ক বলতে আমরা বুঝি যে একটা মুখোশ। এখন আমরা প্রত্যেকে কিন্তু মুখে মুখে মাস্ক দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই মাস্ক সুবিধা কি? আমরা করোনার হাত থেকে বাঁচতে পারবো। তার মানে করোনার এই জীবাণুকে, কোভিড-19কে কিন্তু আমরা আমাদের মুখের মধ্যে প্রবেশ করতে দিতে পারছি না। সে চাইলেও কিন্তু প্রবেশ করতে পারবে না, আমরা যদি সেই KN95 ধরনের এই ধরনের আমরা কোনো মানে ভালো কোয়ালিটির মাস্ক পরি। তাহলে এই যে আমরা মাস্কে বলবো, আমাদের মুখগুলোকে মাস্কিং করে ফেলছি। মাস্কিং করার অর্থই হলো যে এখানে যদি বাহির থেকে আমাদের মানে আমরা যদি কোনো কেউ যদি এসে আমাদের মুখে প্রবেশ করতে চায়, মুখোশ মানে ওই সেই ধরনের ওই কোভিড-19, সে কিন্তু চাইলে পারবে না। আমরা যতক্ষণ ইচ্ছা করলে আমরা যখন মুখোশ খুলে ফেলবো তখনই সে কিন্তু ঢুকতে পারবে, তার আগে পারবে না। তার মানে আমি তাকে ডিলে করতে পারি অথবা ইগনোর করতে পারি। ডিলে করতে পারি, কিছুক্ষণ পর মুখোশ খুললাম, মুখ থেকে মাস্ক সরিয়ে ফেললাম, কোভিড-19 ঢুকতে পারবে, অথবা সারা জীবন পরে থাকবো, ঢোকার কোনো সুযোগই নেই।
এখন সেটাকে ইগনোর করে গেলাম, ডিলে অথবা ইগনোর করলাম। সো মাস্কেবল মানে হলো আইদার ডিলে অর ইগনোর, আর নন মাস্কেবল মানে হলো ইগনোর তো করার প্রশ্নই আসে না, ডিলে করারও কোনো সুযোগ নেই, ইমিডিয়েটলি সেখানে অ্যাকশনে যেতে হবে। সো তাহলে চারটা ছিল হলো মাস্কেবল ইন্টারাপ্ট, একটা হলো নন মাস্কেবল। চারটার মধ্যে হলো নামগুলো বলেছিলাম, আইএনটিআর 10 নম্বর পিন সবচেয়ে মোস্ট জেনারেল মাস্কেবল ইন্টারাপ্ট, আর তার বাইরে আরো তিনটা নাম বললাম কিছুক্ষণ আগে, আরএসটি 7.5, আরএসটি 6.5, আর 5.5, এই 7.5, 6.5 এবং 5.5, এই তিনটাই হলো মাস্কেবল ইন্টারাপ্ট, তার সঙ্গে আইএনটিআর একটা আছে, মোট চারটা, 4:1। তাহলে এটা একটা ক্লাসের বা একটা টাইপ, একটা ক্লাসিফিকেশন যে মাস্কেবল ভার্সেস নন মাস্কেবল। অর্থাৎ আমরা মাস্কেবলের মধ্যে চারটা পেলাম আর নন মাস্কেবলের মধ্যে একটাই পেলাম, এনএমআই, যেটা ট্র্যাপ বলতেছে। সিমিলারলি আরেক ধরনের ক্লাসিফিকেশন আছে যেটাকে আমরা বলি ভেক্টর ভার্সেস নন ভেক্টর। ভেক্টর বলতে কি বোঝায়, ভেক্টর কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? ভেক্টর কোয়ান্টিটি এবং স্কেলার কোয়ান্টিটি নরমালি আমরা বুঝি ভেক্টর, বোথ ভেক্টর এন্ড স্কেলার কোয়ান্টিটি হ্যাভ देयर রেসপেক্টিভ ভ্যালুস, তাদের প্রত্যেকেরই মান আছে, কিন্তু ভেক্টর কোয়ান্টিটির ডিরেকশন আছে, whereas স্কেলার কোয়ান্টিটির কিন্তু কোনো ডিরেকশন নেই। তার মানে ভেক্টর কোয়ান্টিটি এবং স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ, এই যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, দিক রাশি এবং অদিক রাশি যদি তোমরা চিন্তা করো, এই রাশিগুলোর একটার মান ও দিক দুটাই আছে, আর একটা শুধু মান আছে, দিক নাই। ভেক্টরের ডিরেকশন আছে, দিক আছে। তাহলে ভেক্টর ভার্সেস নন ভেক্টর, ভেক্টর ভার্সেস নন ভেক্টর ইন্টারাপ্ট বলতে কি বোঝায়? কিছুক্ষণ আগে মাস্কেবল নন মাস্কেবল বুঝলাম, এবার ভেক্টর আর নন ভেক্টর বুঝবো। ভেক্টর বলতে যে সকল ইন্টারাপ্ট, আসলে যে সকল বললে ভুল হবে, এখানে একটাই ইন্টারাপ্ট আছে, না সরি একটা না, চারটা আছে। মাস্কেবলও চারটা, ভেক্টরও চারটা, নন মাস্কেবল বা নন ভেক্টর সেটা একটা। 4:1, দুইটা ক্লাসেরই ক্ষেত্রেই, দুইটা ক্যাটাগরির ক্ষেত্রেই মাস্কেবল ভার্সেস নন মাস্কেবল, ভেক্টর ভার্সেস নন ভেক্টর, দুটার ক্ষেত্রেই 4:1। তাহলে যেগুলো নন সেগুলো হলো 1, আর যেগুলো নন ছাড়া যেগুলো আছে সেগুলো হলো 4। তাহলে মাস্কেবল ভার্সেস নন মাস্কেবল 4:1, চারটা হলো মাস্কেবল, একটা হলো নন মাস্কেবল। সিমিলারলি ভেক্টর ভার্সেস নন ভেক্টর 4:1, চারটা হলো ভেক্টর, একটা হলো নন ভেক্টর। আচ্ছা, তার মানে যেটা দাঁড়ালো, ভেক্টর বলতে যে সকল ইন্টারাপ্টের প্রসেসর ইন্টারাপ্ট হওয়ার পরে ওই সকল পিন দ্বারা প্রসেসর ইন্টারাপ্টেড হওয়ার পরে প্রসেসর কিন্তু দিশাহারা হয় না, দিক বিদিক হারিয়ে ফেলে না। ওর জন্য সিস্টেমে আগে থেকেই একটা প্রেসক্রাইব লোকেশন আছে, যে লোকেশনে সে অটোমেটিক্যালি সুইচ করে চলে যায় ফর এক্সিকিউটিং দ্য ISR, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। তার মানে একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউশনের মাধ্যমে প্রসেসর যে ইন্টারাপ্ট দিয়ে থাকবে, সেই ISR কোথায় আছে, কত নম্বর জায়গায় আছে, কত নম্বর লোকেশনে আছে, ইত্যাদি ইত্যাদি, এই কল লোকেশন বা সেই জায়গাটা আগে থেকেই যদি ঠিক করা থাকে, অটোমেটিক্যালি সেখানে সুইচ করে চলে যায় প্রসেসর। যখন ওই সকল পিন দ্বারা, ওই চারটা পিন, যে কোনো একটা চারটা পিনের একটা পিন দ্বারা যখনই মানে একটা প্রসেসর পিনটা ইন্টারাপ্টেড হবে, তাহলে সেই প্রসেসরের সেই পিন দ্বারা ইন্টারাপ্টেড হওয়ার পরে কল লোকেশন বা কোন জায়গায় যেতে হবে সেটা যদি আগে থেকে প্রিডিফাইন থাকে, নির্ধারিত থাকে, যেটা একটা দিক বলা আছে, এই দিকে যেতে হবে, তাহলে সেটাই হবে ভেক্টর ইন্টারাপ্ট। আর যদি কল লোকেশনটা আগে থেকে কোনো ডিরেকশন নেই বা জানা নেই, হ্যাঁ, এটা অন্যভাবে তৈরি করে নিতে হয়, অন্যভাবে তৈরি করে, সরি বলো, তাহলে সেটা হবে নন ভেক্টর। তাহলে ভেক্টর ভার্সেস নন ভেক্টর, তাহলে 4:1। এখানে চারটা বা এই পাঁচটার মধ্যে কিন্তু ডান নাম হচ্ছে। তাহলে ভেক্টর কোনগুলো? ভেক্টর হলো ট্র্যাপ আর RST 7.5, 6.5, 5.5। আর নন ভেক্টর কোনটা? একটাই, সেটা হলো INTR, যেটা নিয়ে যে আমরা কিছুক্ষণ আগে বললাম মোস্ট জেনারেল ইন্টারাপ্ট। সুতরাং INTRটা
দুই ভাবে ভাবা যায়। একটা হলো, এটা হলো প্রথম কথাই হলো এটা মাস্কেবল ইন্টারাপ্ট আর নন ভেক্টরড ইন্টারাপ্ট। প্রথমে বুঝতে একটু অসুবিধা হবে, তাও বলি 4:1 মাস্কেবল ভার্সেস নন মাস্কেবল, 4:1 ভেক্টর ভার্সেস নন ভেক্টর। নন মাস্কেবল বললে শুধুমাত্র ট্র্যাপকেই বুঝবো, নন ভেক্টর বললে শুধুমাত্র আইএনটিআর কেই বুঝবো। তার মানে একটা ইন্টারাপ্টই আমরা কিন্তু দুই ভাবে চিন্তা করতে পারি। একটা হলো মাস্কেবল ভাবে চিন্তা করতে পারি, নন মাস্কেবল ভাবে চিন্তা করতে পারি, এই ক্যাটাগরিতে চিন্তা করতে পারি, অথবা চিন্তা করতে পারি ভেক্টর ভার্সেস নন ভেক্টর। এখন যদি ভেক্টর ইন্টারাপ্ট কোনগুলো বলা হয়, আইএনটিআর ব্যতি রেখে বাকি যে চারটা আছে, ট্র্যাপ, আরএসটি 7.5, আরএসটি 6.5, আরএসটি 5.5, 7.5, 6.5, 5.5, এই চারটাই হলো ভেক্টর ইন্টারাপ্ট। এগুলো প্রত্যেকটার জন্য আগে থেকেই সিস্টেমে প্রিডিফাইন্ড কল লোকেশন বলা আছে যে এইগুলো খুব এই সকল পিন দ্বারা যখনই প্রসেসর ইন্টারাপ্টেড হবে অটোমেটিক্যালি পয়েন্ট অফ এক্সিকিউশন সেখানে সুইচ করে চলে যাবে ওই কত নাম্বার কল লোকেশনটা বলা আছে এই জায়গায় চলে যাবে অটোমেটিক্যালি। এখন ট্র্যাপ যেহেতু ভেক্টর বাট নন মাস্কেবল মানে হলো ইমিডিয়েট অ্যাকশন, মাস্কিং করা যায় না, ডিলে করা যায় না, ইগনোর করা যায় না। সুতরাং ট্র্যাপের ক্ষেত্রে কিন্তু কল লোকেশন তো আগে থেকে প্রেসক্রাইব করা আছে এবং ইমিডিয়েটলি সেখানে চলে যাবে। আর আরএসটি 7.5, 6.5, 5.5 এগুলোর জন্য এগুলো যেহেতু ভেক্টর, সুতরাং এগুলো তো কল লোকেশন অবশ্যই আগে থেকে সিস্টেমে আছে ট্র্যাপের মতো করেই, কিন্তু এগুলো যেহেতু মাস্কেবল এগুলো ইচ্ছে করলে ডিলে করতে পারে প্রসেসর অথবা ইগনোরও করতে পারে। এখানে প্রসেসরের মর্জি, ডিলেও করে দিতে পারে, ডিলে করে সার্ভিস দিতে পারে, কিন্তু এই কল লোকেশনে যাবে, সার্ভিস দিলে কল লোকেশন তাকে যেতেই হবে। আচ্ছা, আর এই আইএনটিআর পিনটা, এই আইএনটিআর পিন বা আইএনটিআর যে ইন্টারাপ্টটা মোস্ট জেনারেল ইন্টারাপ্ট বলতেছি, এটা কিন্তু আসলে মূলত প্রথম কথাই হলো এটা হলো মাস্কেবল, দ্বিতীয় বিষয় এটা হলো নন ভেক্টর। নন মাস্কেবল একটাই, সেটা হলো ট্র্যাপ, নন ভেক্টর একটাই, সেটা হলো আইএনটিআর। আচ্ছা, এখন এই যে আইএনটিআর পিনটা, এটা নিয়ে পড়াশোনা হচ্ছে, এটা হলো 10 নাম্বার পিন প্রসেসরের, 40টা পিনের মধ্যে 10 নাম্বার, সিরিয়ালি 10 নাম্বার পিন এটা। এখানে ইন্টারাপ্ট আসলে প্রসেসর ইন্টারাপ্টেড হবে, কিন্তু প্রিকন্ডিশন, পূর্ব শর্ত হলো ইআই ফ্লিপ ফ্লপটাকে, ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ ফ্লপটাকে আগে থেকেই এনাবল থাকতে হবে, না হলে কাজ হবে না। হ্যাঁ, এইরকম ঘটনা ওই ট্র্যাপ ব্যতি রেখে আর বাকি যে তিনটা আছে সেই তিনটার ক্ষেত্রেও একই ঘটনা, তিনটারই কিন্তু ইআই ফ্লিপ ফ্লপটাকে এনাবল রাখতে হয়। হ্যাঁ, কিন্তু ট্র্যাপের ক্ষেত্রে ইআই ফ্লিপ ফ্লপ ধারে না, যেটা এর আগেও বললাম। আচ্ছা, এখন আইএনটিআর এই পিনে সিগন্যাল আসবে এবং ওই ফ্লিপ ফ্লপটা আগে থেকে এনাবল থাকবে, ইন্টারনাল এনাবল ফ্লিপ ফ্লপ, এই দুইটা প্রপার কম্বিনেশন দিয়েই কিন্তু ইন্টারাপ্টেড হবে প্রসেসর, এই জেনারেল ইন্টারাপ্ট, যেটা কিনা নন ভেক্টর বাট মাস্কেবল। আচ্ছা, এখন এটা নন ভেক্টর হলে প্রসেসর কোথায় থেকে কোথায় যাবে, কি করবে, প্রসেসরের তো আর কোনো কুল কিনারা খুঁজে যাওয়ার কথা নয়। এখন প্রসেসরকে ধরে বেঁধে একে জায়গা মতো সাইজ করতে হবে বা জায়গা মতোকে নিয়ে আসতে হবে, যেখানে আমাদের প্রোগ্রাম আমরা ইচ্ছা করলে লিখে রাখতে পারি, যে প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারি আমরা 10 নম্বর পিনে সিগন্যাল দিয়ে, এই জন্য আমরা ওই প্রোগ্রামটা এক্সিকিউট করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমরা আইএনটিআর পিনকে খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রসেসর আর একটা সুবিধা দিয়েছে, সেটা হলো এই আইএনটিআর এর জন্য শুধুমাত্র এই পিনটার জন্যই, এই ইন্টারাপ্ট পিনটার জন্যই কিন্তু অ্যাকনলেজমেন্ট প্রয়োজন হয়, আইএনটিএ প্রয়োজন হয়। বাকি যে চারটা ইন্টারাপ্ট বললাম, ট্র্যাপ এবং ওই যে আরএসটি 7.5, 6.5, 5.5, ওই চারটা ইন্টারাপ্টের জন্য কিন্তু আর আইএনটিএ সিগন্যাল, আইএনটিএ পিন প্রয়োজন হয় না, আইএনটিএ পিনটা ওদের জন্য প্রযোজ্য নয়, কারণ ওগুলো হলো ভেক্টরের জন্য আইএনটিএ পিনটা প্রয়োজন নয়। নন ভেক্টরের জন্যই কিন্তু আইএনটিএ পিন প্রয়োজন। কারণ এই আইএনটিএ পিন দ্বারা, অ্যাকনলেজমেন্ট পিন দ্বারা অ্যাক্টিভ লো একটা সিগন্যাল বাড়াবে, যেটা অর্থই হলো এটা একটা আউটগোয়িং বা প্রসেসর আউটপুট হিসেবে এই পিনটা দিবে অ্যাকনলেজ হিসেবে, আইএনটিআর পিনের অ্যাকনলেজ আইএনটিএ, এই পিন দ্বারা অ্যাক্টিভ লো বের হলে তবেই সেটা বোঝা যাবে যে আমরা আইএনটিআর পিনে সিগন্যাল দিয়ে কাজ হয়েছে। যদি এনাবল ফ্লিপ ফ্লপটা এনাবল না থাকে, তাহলে আইএনটিআর পিনে যতই আমরা সিগন্যাল দিই কোনো কাজ হবে না, আইএনটিএ অ্যাকনলেজমেন্ট আসবেই না। হ্যাঁ, এবার আমি ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ ফ্লপটাকে এনাবল করলাম, আইএনটিআর পিনও সিগন্যাল দিলাম, তাহলে দুটো কাজ হয়ে গেল। এখন প্রসেসর যখন মন চাইবে ডিলে করে হয়তো সেখানে অ্যাকনলেজ করতে পারে, অথবা অ্যাকনলেজ নাও করতে পারে, প্রসেসরের মর্জি এটা, যেহেতু এটা মাস্কেবল ইন্টারাপ্ট।
যাই হোক, এখন ভেক্টর যে 4টা ইন্টারাপ্ট, সেই 4টা ইন্টারাপ্টের জন্য কিন্তু প্রসেসরের কল লোকেশন আগে থেকে বলা আছে, সেটা আমরা পরবর্তী সময় টেবিলে কিন্তু দেখব, আরো সামনের দিকে যখন ভেক্টর ইন্টারাপ্ট পড়াশোনা করব তখন কিন্তু দেখব। এখন আমরা কিন্তু নন ভেক্টর ইন্টারাপ্টের মধ্যে আছি, আইএনটিআর এর মধ্যে আছি, মোস্ট জেনারেল ইন্টারাপ্ট প্রসেসরের, হ্যাঁ, এর মধ্যে কিন্তু আছি। এখন ঘটনা হলো, যেহেতু আইএনটিআর এর একটা নন ভেক্টর মাস্কেবল ইন্টারাপ্ট, মাস্কেবল কথাটা আপাতত ভুলেই যাই, নন ভেক্টর ইন্টারাপ্ট, হ্যাঁ, সুতরাং এর তো কোনো কল লোকেশন নেই, ডিরেকশন নাই, দিক নেই, যেহেতু নন ভেক্টর। সুতরাং এটার অবশ্যই ট্র্যাকটা ঠিক রাখতে হবে। এই ট্র্যাক ঠিক রাখার জন্যই প্রসেসর আমাদেরকে হেল্প হিসেবে আইএনটিএ যে পিনটা, সেই পিনটা কিন্তু দিচ্ছে। এই পিনের যে আউটপুটটা আমরা পাবো, সেটাকে কাজে লাগিয়ে আমরা একটা কল লোকেশন তৈরি করে নিতে পারবো। এই কল লোকেশন তৈরি করে নেওয়ার ঘটনাটাই হলো নন ভেক্টরের বিষয়, যেটা আগে থেকে তৈরিকৃত থাকতো সিস্টেমে, অটোমেটিক্যালি সুইচ করে চলে যাওয়ার বিষয় হতো, তাহলে কিন্তু ভেক্টর হয়ে যেত। যেহেতু কল লোকেশন আগে থেকে তৈরি করে নাই, সিস্টেমে অটোমেটিক্যালি সুইচ করে যাওয়ার কোনো সুযোগই নেই, তার জন্য আমাদেরকে ম্যানুয়ালি তৈরি করে নিতে হবে। ম্যানুয়ালি তৈরি করে নেওয়ার অর্থই হলো আইএনটিএ পিনের আমাদের আউটপুটটাকে কাজে লাগাতে হবে, লাগিয়ে সেটার আলোকেই আমাদেরকে কিন্তু 1 বাইট কল ইনস্ট্রাকশনের তৈরির মাধ্যমে 1 বাইট কল ইনস্ট্রাকশন তৈরির মাধ্যমে আমাদেরকে ফাইনালি আইএনটিআর পিনের জন্য যে আমাদের সার্ভিস এক্সিকিউট করা, সেটা কিন্তু করতে হবে। এখানে একটু জটিল মনে হলো বিষয়টা এরকম, যে আমরা আইএনটিআর পিনে সিগন্যাল দিলাম, তার আগে ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ ফ্লপ যেটাকে আমাদের এনাবল করতে হয় সেটাকে করলাম, করে হ্যাঁ আমরা আইএনটিআর পিনে সিগন্যাল দিলাম, কিন্তু আমাদের কাজ এখন আলটিমেটলি কিভাবে হবে, কোথায় হবে, এটা কিন্তু আসলে আমাদের তখন সেভাবেই হবে, যেটা আমাদের করে নিতে হবে। করে নেওয়ার জন্য আইএনটি পিন আছে, কিন্তু এটা অ্যাকনলেজমেন্ট পিন। এই পিনের আউটপুটটা নিয়েই আমাদের উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সটার্নাল হার্ডওয়্যার, এই যে কথাটা বললাম এক্সটার্নাল হার্ডওয়্যার, এটা কিন্তু খুব একটা ভাইটাল ইস্যু, ভাইটাল একটা কিন্তু মানে ইম্পর্টেন্ট একটা কিন্তু বিষয়, যেটা আমাদের কিন্তু এই নন ভেক্টর ইন্টারাপ্ট আইএনটিআর এর জন্য প্রয়োজন। তাহলে যদি বলা হয় মাস্কেবল এবং নন মাস্কেবল ইন্টারাপ্টের পার্থক্য কি, তাহলে বলতে হবে মাস্কেবল ইন্টারাপ্ট গুলো হলো can either be ignored or delayed, can either be delayed or ignored, হয় সেখানে ডিলে করা যেতে পারে অথবা ইগনোর করা করতে পারে প্রসেসর। আর নন মাস্কেবল বলতে যেটাকে ইমিডিয়েটলি সার্ভিস দেওয়া প্রয়োজন, যেটা ডিলে মানে ইগনোর করার তো দূরের কথা, ডিলে করার সুযোগও নেই। আচ্ছা, এটা হলো মাস্কেবল ভার্সেস নন মাস্কেবল। আবার যদি বলে ভেক্টর ভার্সেস নন ভেক্টর, ভেক্টর সে সকল ইন্টারাপ্ট যেগুলোর ইন্টারাপ্টেড হওয়ার পরে, যেগুলো পিন দ্বারা ইন্টারাপ্টেড হওয়ার পরে অটোমেটিক্যালি সুইচ করে কোনো একটা জাম্প বা কল লোকেশন আছে, যেখানে গিয়ে আমরা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউশনের সুযোগ পাবো, বা সেই ঘটনাটাই হলো যার অটোমেটিক্যালি সুইচ করে দেওয়া আগে থেকে প্রি ডিফাইন্ড সিস্টেমে, কল লোকেশন সিস্টেমে কিন্তু ডিফাইন করা থাকবে। হ্যাঁ, এই 4টা যে ভেক্টর ইন্টারাপ্ট প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কল লোকেশন বলা আছে, এর এত নম্বর লোকেশনে, ওর এত নম্বর লোকেশন বলা আছে সিস্টেমে, দেখবো আমরা পরে। আর নন ভেক্টর হলে যার কল লোকেশন আগে থেকেই অটোমেটিক্যালি সুইচ করার সুযোগ নেই, এ অটোমেটিক্যালি সুইচ না করে এটা সুযোগ নাই বলেই এক্সটার্নাল হার্ডওয়্যারের মাধ্যমে 1 বাইট কল ইনস্ট্রাকশন তৈরির মাধ্যমে, এই যে কথাগুলো বলতেছি আসলে কিছু জটিল মনে হচ্ছে, যে যে ইন্টারাপ্টের আমাদের কল লোকেশন আগে থেকে সিস্টেমে বলা নেই, যে কল লোকেশনটা তৈরি করে নিতে হবে উইথ দ্য হেল্প অফ এক্সটার্নাল হার্ডওয়্যারের মাধ্যমে তৈরি করে নিতে হয়, যেটা যে হার্ডওয়্যারের মাধ্যমে আমরা 1 বাইট কল ইনস্ট্রাকশন আমরা তৈরি করে নিব, যে 1 বাইট কল ইনস্ট্রাকশনের মাধ্যমে আলটিমেটলি আমাদের যেটাকে রিস্টার্ট ইনস্ট্রাকশন বলতেছে, হ্যাঁ, সেই রিস্টার্ট ইনস্ট্রাকশন তৈরি করার মাধ্যমে ফাইনালি আমরা একটা নির্দিষ্ট জায়গায় যেতে পারবো। তার মানে একটু ঘুরে পেঁচে এই কাজটা হবে, যেটা কিনা ভেক্টর ইন্টারাপ্টের ক্ষেত্রে কোনো ঘুরে পেছনে অটোমেটিক্যালি সুইচ করে চলে যাবে নির্দিষ্ট একটা জায়গায়, বাট নন ভেক্টরের ক্ষেত্রে কিন্তু ঘুরে পেছে আইএনটিএ সিগন্যাল সেখানে কাজে লাগিয়ে, তারপর সেটার দ্বারা এক্সটার্নাল হার্ডওয়্যার ব্যবহার করে, সেই এক্সটার্নাল হার্ডওয়্যারের মধ্যে দিয়ে আমরা 1 বাইট কল ইনস্ট্রাকশন যেটা কিনা আরএসটি ইনস্ট্রাকশন তৈরি করে ফাইনালি আমরা একেবারে কল একটা জায়গা নির্দিষ্ট জায়গায় যাবো। সে মানে অনেক ঘুরে পেছে ঘটনা, এই এত ঘুরে পেঁচে ঘটনাগুলো আমরা এই পরবর্তী স্লাইডে ছবি আকারে দেখতে পাবো। একটু আমরা সামনে আগাই।
আস্তে দেখো। যাই হোক, তারপরে এখানে এই স্টেপগুলো আছে, এই স্টেপগুলো তোমরা একটু দেখবে, এগুলো স্টেপগুলো আসলে তাও একটু মুখে মুখে পড়ার চেষ্টা করি। when the microprocessor step 5, আসলে এই স্টেপগুলো মূলত ওই যে আমি একটা তোমার ফ্রেন্ডের, তোমার রুমমেটের পড়াশোনার কথা বললাম, বা রুমমেটের সঙ্গে ওই যে একদিনের ঘটনার কথা বললাম, যেদিন তুমি বাহিরে গেছিলে, তোমার কালবৈশাখী ঝড় আসলো, তোমার ফ্রেন্ডকে রিকোয়েস্ট করলে, সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে কিন্তু এখানে এই স্টেপগুলো বলা আছে, এবং বইতে দেখবে বলা আছে এটা ওই ঘটনার সাথে সম্পর্কিত। when the microprocessor receives an RST instruction, আচ্ছা it memory address of the next instruction to the stack, এগুলো আসলে মূল ঘটনা এখানে এর আগেও আছে, যেটা আমরা জানি যে যখনই প্রসেসর ইন্টারাপ্টেড হয় তখন কি হবে, কোথায় ইন্টারাপ্টেড হয়ে কোন জায়গায় যাবে, সেই জায়গার থেকে শুরু করবে, এবং ফিরে আসার ঘটনাটা সে স্ট্যাকে রেখে যাবে। যেভাবে আমরা নর্মাল ফাংশনে চিন্তা করি, কলিং ফাংশন থেকে কল ফাংশনে যখন সুইচ করে চলে যায়, হ্যাঁ, তখন সুইচ করে যাওয়ার সময় কি করে, কলিং ফাংশনে ফিরে আসা রিটার্ন অ্যাড্রেসটা সে স্ট্যাকে রেখে যায়। এই কথাগুলো বলা হয়েছে এখানে, কল স্ট্যাক বলা হয়েছে, তোমরা নিজেরাও জানো এগুলো। আচ্ছা, assuming that the task to be performed is written as subroutine at the specified location, the processor performs the task, the subroutine is known as service routine। এই যে আমি স্টেপ 6 যেটা বলা হচ্ছে সার্ভিস রুটিন, এই সার্ভিস রুটিনটা কি জিনিস, যেটাকে আমরা এর আগেও দেখেছি সাবরুটিন বলে একটা শব্দ আছে। সেই সাবরুটিন বলতে একটা স্পেসিফিক, মানে একটা সাবরুটিন বলতে একটা প্রসিডিউরের মতো, বা একটা ফাংশনের মতো, একটা মডিউলের মতোই, যেটা সেপারেটলি রিটেন আউটসাইড দ্য মেইন প্রোগ্রাম বাইরে লেখা হয়। এখন ঘটনা হলো সার্ভিস রুটিন বলতে ওয়ান টাইপ অফ সাবরুটিন হুইচ ইজ অ্যাসোসিয়েটেড টু অ্যান ইন্টারাপ্ট প্রসেস। যদি একটা ইন্টারাপ্ট প্রসেসের সঙ্গে সম্পর্কিত কোনো সাবরুটিন হয়, তাহলে ওই ইন্টারাপ্টের সঙ্গে সম্পর্কিত ওই সাবরুটিনটাকে বলা হবে সার্ভিস রুটিন, যেটাকে বলা হয় ISR, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, সেটাকে বলা হবে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। আচ্ছা, the service routine should include the instruction EI to the interrupt again। আমরা ইচ্ছা করলে সার্ভিস রুটিন বাই সাবরুটিনের মধ্যেও ইচ্ছা করলে আমরা কি করতে পারি, EI ইনস্ট্রাকশনটা দিতে পারি। কেন দিতে পারি, আসলে প্রসেসরের একটা নেচারই আছে, প্রসেসর যখন ইন্টারাপ্টেড হয়ে যাবে, সেটা যদি এই মাস্কেবল ইন্টারাপ্ট চারটার একটা হয়, হ্যাঁ, সেটা ট্র্যাপ তো নন মাস্কেবল, INTR অথবা RST 7.5, 6.5, 5.5 এগুলো যদি হয়, তাহলে মাস্কেবল ইন্টারাপ্টের ক্ষেত্রে আমরা জানি EI এবং DI প্রযোজ্য। সেখানে ফ্লিপ ফ্লপটাকে এনাবল করার প্রয়োজন হয়। আগে থেকে সিস্টেমে আমরা ফ্লিপ ফ্লপকে এনাবল করে ফেললাম প্রোগ্রামের মধ্যে। এখন প্রসেসরের একটা নেচার আছে, ব্যাড নেচারই বলবো, প্রসেসর যখন কোনো সার্ভিস রুটিন এক্সিকিউট করতে যায়, মেইন প্রোগ্রাম থেকে কোনো একটা সার্ভিস রুটিন বা সাব রুটিন এক্সিকিউট করতে যায়, যাওয়ার সময় সে কিন্তু ফোর্সলি ওই ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ ফ্লপটাকে, ইন্টারনাল ফ্লিপ ফ্লপটাকে কিন্তু ডিসেবল করে দিয়ে যায়। এখন আমি যদি মনে করি যে না, আমার সার্ভিস রুটিন শেষ হওয়ার আগেই, বা আমার এই কাজটা শেষ করার আগেই আবার আর একবার ইন্টারাপ্ট আমার প্রয়োজন হতে পারে, বা আবার ইন্টারাপ্ট করার প্রয়োজন হতে পারে, যেটা এক ফাংশন থেকে কল করে আরেক ফাংশনে গেলাম, সেই ফাংশন শেষ না হওয়ার পরে আরেক ফাংশনে কল করলাম, সেই ফাংশন শেষ না হওয়ার পরে আরেক ফাংশনে কল করব, এভাবে যদি ক্যাসকেডিং ওয়েতে আমরা চলে যেতে চাই, তাহলে আমরা যদি মনে করি যে না, আমরা যখন প্রসেসর যদি মনে করে, বা আমরা যদি মনে করি যে না, আমরা যখন ইন্টারাপ্টেড হয়ে সার্ভিস রুটিন এক্সিকিউট করতে চলে গেলাম মেইন প্রোগ্রাম থেকে, তাহলে ওই সার্ভিস রুটিনের মধ্যে কিন্তু যাওয়ার আগে প্রসেসর ইন্টারনাল ফ্লিপ ফ্লপটাকে কিন্তু ডিসেবল করে চলে যায়। এটা প্রসেসরের ব্যাড নেচার, মনে করো সে আর ফার্দার কোনো ইন্টারাপ্ট অ্যালাউ করতে চায় না। এখন আমরা যদি চাই যে না, প্রসেসর তুমি অ্যালাউ করতে না চাইলে কি হবে, আমরা তোমাকে দিয়ে কাজ করাই নেবো, আর একটা কাজ করে নেবো, এই কাজ শেষ না করতে আমি আর একটা কাজ শুরু করতে হবে তোমাকে, যদি এরকম কোনো জিনিস চাই, তাহলে সেই ক্ষেত্রে এই স্টেপ 7 যেটা বলতেছে যে আমরা এই যে সুইচ ওভার করে প্রসেসর সার্ভিস রুটিনে চলে গেল বা কোন সাব রুটিনে চলে গেল, সেখানে সেই কোডের মধ্যে, সেই প্রোগ্রামের মধ্যে যদি আমরা EI লিখতে পারি, এই সার্ভিস রুটিন সাব রুটিন কিন্তু ইচ্ছে করলে আমরা নিজেরাও তৈরি করতে পারি, একটা লিখতে পারি, আমাদের কোন ধরনের কাজ চাচ্ছি আমরা করতে পারি, INTR পিনের ক্ষেত্রে সেটা আমরা লিখতে পারি। কিন্তু যাই হোক, তাহলে আমরা ওই সার্ভিস রুটিন বা সাব রুটিনের মধ্যে শুরুতেই হয়তো EI এই ইনস্ট্রাকশনটা দিতে পারি, লিখতে পারি। আমরা দেখতে পারবো, আমরা দেখবো ভবিষ্যতে যে ধরনের প্রোগ্রাম আছে আমাদের, যে সার্ভিস রুটিনের মধ্যে বা সাব রুটিনের মধ্যেই আমাদের ওই EI আবার ইনস্ট্রাকশনটা লেখা হলো। কারণটাই যে একটা সাবরুটিন বা একটা সার্ভিস রুটিন বা একটা প্রসিডিউর বা একটা ফাংশন শেষ করার আগেই আর একটা ফাংশন শুরু করতে হবে, বা ওই কাজ করতে করতেই হয়তো আর একটা ফাংশন কল করার প্রয়োজন হতে পারে। ঠিক এরকম ঘটনা যে ইন্টারাপ্ট ফার্দার অ্যালাউ হচ্ছিল না, প্রসেসর ফোর্সলি ডিসেবল করে দিয়ে চলে গেল সাবরুটিন বা সার্ভিস রুটিনে। এই প্রসেসরের এই হটকারিতাই বলো, বা এই প্রসেসরের এই মানে অধ্যত্বপূর্ণ আচরণটাকে আমরা অ্যালাউ করবো না। আমরা ইচ্ছা করলে
আমরা আমাদের মতো করে আবার একটা কাজ শেষ না হওয়ার আগে আরেকটা কাজ শুরু করতে পারবো। ওই কাজ হাতের মানে যেটা অলরেডি এক্সিকিউটেড ছিল বা যেটা এই মুহূর্তে এক্সিকিউশনের জন্য সে সুইচ করে চলে গেল, সেখান থেকে সেটা এক্সিকিউশন না করার আগে আরেকটা এক্সিকিউশন, এক ফাংশন থেকে আরেক ফাংশনে কল, তখন সেখান থেকে আরেক ফাংশনে কল, এই ধরনের যদি করতে চাই তাহলে আমরা সার্ভিস রুটিনের ভিতরে সে আমরা ইআই লিখতে পারি হবে। আচ্ছা, at the end of the subroutine the RET instruction retrieves the ওই যে স্ট্যাক থেকে সেটা রিট্রাইভ করে ফাইনালি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যেখান থেকে ইন্টারাপ্টেড হয়েছিল সেখানে আবার ফিরে আসবে। এই কথাগুলো যেটা আমরা নরমালি ফাংশন কলিং যেটা বুঝি সেটাই এখানে বলা হয়েছে। আছে, আমি ক্লাস আর বেশি দীর্ঘায়িত করবো না, তবে কিছু কথা না বললেই না, এটা আমি কিন্তু শেষে এখন বলতে হবে আমাকে। পরবর্তী সময় সবগুলো আবার রিক্যাপ করবো, আবার নতুন করে রিভাইজ করার চেষ্টা করব। তার আগে আমি একটু বলি যে এই যে আরএসটি রিস্টার্ট ইনস্ট্রাকশনস, আসলে এই আরএসটি কথাটা দুই ধরনের ক্ষেত্রে প্রযোজ্য। দুই ধরনের বলতে আরএসটি শব্দটা দুই ধরন বলতে, একটা হলো সরাসরি হার্ডওয়্যার পিনের সঙ্গে সম্পর্কিত। হার্ডওয়্যার পিন বলতে প্রসেসরের 5টা ইন্টারাপ্টের মধ্যে 3টা ইন্টারাপ্ট আছে যেগুলোর সামনে আরএসটি শব্দটা আছে। RST 7.5, RST 6.5, RST 5.5, 7.5, 6.5, 5.5. So what are those? All those are interrupt pins, vectored but non-maskable, maskable and vectored. তাহলে RST 7.5, 6.5, 5.5 এই যে 7.5, 5.5, 6.5 বা 7.5, 6.5, 5.5 এই সিরিয়ালি according to their priority 7.5, 6.5, 5.5, all these are hardware pins, all these are interrupt pins সবগুলো কিন্তু interrupt pin। কিন্তু যেহেতু 7.5, 6.5, 5.5 কখনো যদি আমরা দেখি RST 6, RST 7, RST 5 অর্থাৎ ফ্র্যাকশনাল পার্ট ছাড়া ইন্টিজার অংশ সহ দেখি, শুধু ইন্টিজার পার্টটাই দেখি, RST 7, RST 6, RST 5। So what is the difference between RST 7.5 and RST 7? What is the difference between RST 6.5 and RST 6? What is the difference between RST 5.5 and RST 5? Actually, the simple answer is RST 7.5 is a hardware pin, whereas RST 7 is a software instruction. একটা ইনস্ট্রাকশন। তাহলে ফ্র্যাকশনাল পার্ট যেগুলো আছে সেগুলো হলো হার্ডওয়্যার পিনস, আর ফ্র্যাকশনাল পার্ট ছাড়া যেগুলো ইন্টিজার পার্ট সহ শুধুমাত্র আছে ইন্টিজার পোরশন নিয়ে, সবার আগে আরএসটি আছে, আরএসটি 7.5 আছে, আরএসটি 7 আছে, আরএসটি 6.5 আছে, আরএসটি 6 আছে, আরএসটি 5.5 আছে, আরএসটি 5 আছে। তাহলে আরএসটি মানে রিস্টার্ট। এই রিস্টার্ট যদি মিন করে, এই রিস্টার্ট এটাও রিস্টার্ট ওটাও রিস্টার্ট। আসলে একটা হলো 7.5 গুলো ফ্র্যাকশনাল গুলো সবই হলো ওই 3টা হলো হার্ডওয়্যার পিনস, ওই 3টা হলো ইন্টারাপ্ট পিনস। আর শুধু RST 7 যদি বলে, RST 6 বলে, RST 5 বলে, এগুলো হলো রিস্টার্ট ইনস্ট্রাকশনস। তাহলে এই যে রিস্টার্ট ইনস্ট্রাকশনস যেগুলো বলতেছি, ইন্টিজার শুধুমাত্র ফ্র্যাকশন নাই, এগুলো কেন প্রয়োজন হয়ে পড়লো, কখন প্রয়োজন হয়ে পড়লো, সেটা আমি স্লাইডের পেছনে গেলে একটু দেখতে পাবো, পিছন স্লাইডে। হ্যাঁ, এই যে স্লাইড 2 তে 2 নম্বরে যেটা বলা হচ্ছে, এই যে 2 নম্বর স্লাইডে, সরি 2 নম্বর স্লাইডে যেটা বলতেছে, স্লাইড 2 তে স্টেপ 4 এ যেটা দেখতে পাচ্ছি আমরা, দ্য সিগন্যাল INTA, the active low signal is used. INTR পিনে আসলে সিগন্যাল আসার পরে অ্যাকনলেজমেন্ট হিসেবে INTA কিন্তু এই পিনটা কিন্তু আমাদের কাজে লাগছে, is used to insert a restart instruction, হ্যাঁ, A1 byte call instruction যদি মনে করি, হ্যাঁ, through external hardware। তার মানে আমরা যদি রিস্টার্ট ইনস্ট্রাকশন, এখানে কিন্তু বলেনি রিস্টার্ট সেই ইন্টারাপ্ট পিন না কিন্তু, তাহলে আমাদের রিস্টার্ট ইনস্ট্রাকশন যদি আমরা তৈরি করতে চাই উইথ দ্য হেল্প অফ এক্সটার্নাল হার্ডওয়্যার, তাহলে INTA পিনটাকে কাজে লাগাবো। INTA পিন বলতে INTA পিনের যে আউটপুটটা আসবে অ্যাকনলেজমেন্ট হিসেবে, এই অ্যাকনলেজমেন্ট পিনটাকে কাজে লাগাতে পারি আমাদের। আসলে এই যে অ্যাকনলেজমেন্ট পিনকে কাজে লাগালাম, INTA পিনটা শুধুমাত্র কিন্তু INTR এর জন্যই প্রযোজ্য। আবার বলি, এটা কিন্তু নন ভেক্টরের জন্যই প্রযোজ্য। ভেক্টরের জন্য কিন্তু INTA পিন লাগে না, কারণ এটা শুধুমাত্র INTR এরই অ্যাকনলেজমেন্ট পিন। আচ্ছা, তাহলে এখন INTR এর পিনটে, এখন যেহেতু INTR একটা নন ভেক্টর ইন্টারাপ্ট, এটা মাস্কেবল ইন্টারাপ্ট এবং নন ভেক্টর, এর কোনো দিক নাই, অটোমেটিক্যালি সুইচ করে যাওয়ার কোনো সুযোগ নেই নন ভেক্টর যেহেতু। সুতরাং এই কোথায় যাবে, কিভাবে যাবে, কোথায় যাবে, এই কিভাবে যাবে এবং কোথায় যাবে, এই ঘটনাটা আমাদের তৈরি করে নিতে হবে। আর তৈরি করার জন্যই আমার একটা ইনস্ট্রাকশনটা তৈরি করে নিতে হয়, যে ইনস্ট্রাকশনগুলো বলা হয় রিস্টার্ট ইনস্ট্রাকশন।
যে ইনস্ট্রাকশন গুলো তৈরি করার মাধ্যমে আলটিমেটলি বলা যাবে, জানা যাবে যে কোথায় যাবে। এটা আমরা কিভাবে তৈরি করব, আমরা একটা ছবি দেখলেই বুঝতে পারবো। সেই ছবিটা আমাদের আসলে পরবর্তী জায়গায় আছে। এইখানে কিন্তু একটা টেবিল বলা হচ্ছে, সেই টেবিলটা আগে তোমরা দেখো। আরএসটি 0 থেকে শুরু করে আরএসটি 7, দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্টিজার, কোনোটারই কিন্তু ইয়ে নেই, ফ্র্যাকশন নেই। আরএসটি 7 আছে, আরএসটি 6 আছে, আরএসটি 5 আছে। তাহলে আরএসটি 7.5, 6.5, 5.5 এগুলো নেই কিন্তু। ওগুলো থাকলেই কিন্তু এগুলো হার্ডওয়্যার পিনস হয়ে যেত, ইন্টারাপ্ট পিনস হয়ে যেত। যেহেতু ওগুলো নেই, সুতরাং এগুলো সবই হলো ইনস্ট্রাকশনস। আরএসটি 7.5 থেকে আরএসটি 7 থেকে আরএসটি 0 পর্যন্ত, বা আরএসটি 0 থেকে আরএসটি 7 পর্যন্ত মোট 8টা ইনস্ট্রাকশন। এই 8টা ইনস্ট্রাকশন মানে এই 8টা ইনস্ট্রাকশন দ্বারা বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আছে। সেই কল লোকেশনস গুলো এখানে কিন্তু ডান দিকে আমাদের টেবিলে বলা আছে। এই টেবিল থেকে আমরা বুঝতে পারবো যে কত নাম্বার জায়গায় চলে যাবে। আচ্ছা, এখন আরএসটি 5 এই ইনস্ট্রাকশনটা তৈরি করতে গেলে আমাদের যদি আমরা টেবিলে দেখি, আলটিমেটলি ইএফ আরএসটি 5, এই যে আরএসটি 5 এই ইনস্ট্রাকশন, আমি বলছি ইনস্ট্রাকশন, কিন্তু আরএসটি 5 ইনস্ট্রাকশন তৈরি করতে গেলে আমাদেরকে ইএফ, এই যে ইএফ এই জিনিসটা আমাদেরকে এনিহাউ প্রডিউস করতে হবে। প্রডিউস করে নিয়ে এই ইএফ ইজ দ্য হেক্স ইকুইভ্যালেন্ট অফ আরএসটি 5। সিমিলারলি E7 is the hex equivalent of RST4. Similarly, C7 is the hex equivalent of RST0. হেক্স ইকুইভ্যালেন্ট বলতে আমি এর আগেও বলেছি যে আমরা যদি আউট ইনস্ট্রাকশনের হেক্স ইকুইভ্যালেন্ট বলি তাহলে D3H, ইন ইনস্ট্রাকশনের হেক্স ইকুইভ্যালেন্ট যদি চিন্তা করি তাহলে DBH। তাহলে এগুলো আমরা কিন্তু পড়েছি, এর আগে দেখেছি। আচ্ছা, তাহলে আমরা আসলে এই যে রিস্টার্ট ইনস্ট্রাকশন আরএসটি 0 থেকে আরএসটি 7 পর্যন্ত এগুলো প্রোগ্রামের মধ্যে লিখতে পারি। আসলে আমরা লিখে কাজ হবে না, কারণ আমাদের এক্সটার্নাল হার্ডওয়্যার লাগবে, যেটার মাধ্যমে আমরা আইএনটিএফ পিনের অ্যাকনলেজমেন্টটার হেল্পের অ্যাকনলেজমেন্টটাকে নিয়ে আমাদের এক্সটার্নাল হার্ডওয়্যারের মাধ্যমে আমাদের এই ইনস্ট্রাকশনগুলো তৈরি করতে হবে। ইনস্ট্রাকশনগুলো নেমোনিক্স বাম দিকে টেবিলে বলা হচ্ছে আরএসটি 0 থেকে আরএসটি 7, কিন্তু এই ইনস্ট্রাকশনগুলোর হেক্স ইকুইভ্যালেন্ট কিন্তু এই যে C7 থেকে শুরু করে FF পর্যন্ত, C7 থেকে FF পর্যন্ত। তাহলে C7 থেকে FF আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমাদের এক্সটার্নাল হার্ডওয়্যার লাগবে। যেমন সাপোজ এই আরএসটি 5 যেটা কিনা EF, যার কল লোকেশন মনে হয় 0028, এই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে একটা এক্সটার্নাল হার্ডওয়্যার লাগবে। সেই এক্সটার্নাল হার্ডওয়্যার পরের স্লাইডে দেখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে। এই যে দেখো এখানে বলা আছে, এই ছবিটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে ছবিটা একটু আমরা অ্যানালাইসিস করলেই বুঝতে পারবো যে এই ছবিটা একটা ট্রাইস্টেড বাফারের মাধ্যমে তৈরি করা হয়েছে। আসলে এই ট্রাইস্টেড বাফারকে, যেটা বাফারের এনাবল পিন, যেটাকে আমরা যদি বলতে পারি পোর্ট অ্যাড্রেস, এর আগে যেভাবে করেছিলাম ওইরকম একটা যদি চিন্তা করি, তো এই বাফারকে এনাবল করতে গেলে, এটাকে ট্রান্সপারেন্ট করতে গেলে আমাদের আসলে ওই যে আইএনটিআর পিনের জন্য যে অ্যাকনলেজমেন্ট আউটপুট পিন যেটা ছিল আইএনটিএ অ্যাক্টিভ লো, সেই পিনের আউটপুটটা নিয়েই কিন্তু এখানে আমাদেরকে এই ট্রাইস্টেড বাফারটাকে কিন্তু অ্যাকনলেজ করতে হচ্ছে, এনাবল করতে হচ্ছে। এনাবল করার পরপরই যেটা হবে, অলরেডি দেখো কিছু জিনিস গ্রাউন্ডেড, কিছু জিনিস ভিসিসি অবস্থায় আছে। এই যে ডাটাবাসের যে ইনপুট গুলো কিছু আছে, কিছু মানে একটা আছে গ্রাউন্ডেড, বাকি সবগুলো আছে ভিসিসির সঙ্গে। হ্যাঁ, তার মানে আলটিমেটলি আমাদের এই DI4 এই লাইনটা, ডাটাবাসের এই লাইনটা কিন্তু গ্রাউন্ড করা ছিল বলেই ওইটাকে 0 হয়ে গেছে, আর বাকি সবগুলোকে +5 ভোল্টের সঙ্গে আমাদের কিন্তু ভিসিসির সঙ্গে কিন্তু কানেক্টেড ছিল বলে সবগুলো দিয়ে 1 গেছে। আলটিমেটলি যদি আমরা MSB টু LSB চিন্তা করি, আমাদের ডাটাবাসে কি যাবে 1 1 1 0 1 1 1 1। তার মানে এটা হলো, আমরা যদি টেবিলের পিছন দিকে টেবিলে ফিরে যাই, এই টেবিলে আমরা RST5 নামক যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনের যদি কন্টেন্টস হবে হলো সেটাই 1 1 1 0 1 1 1 1, দ্যাট মিন্স EF। তাহলে EF এটাই সেই হেক্স ইকুইভ্যালেন্ট কার রিস্টার্ট 5 ইনস্ট্রাকশনের, যেটা কিনা আলটিমেটলি 0028 লোকেশনে যাওয়ার একটা জন্য একটা ইনস্ট্রাকশন। তার মানে আমরা যেটা বুঝলাম যে আমরা আইএনটিএ পিনের আউটপুট সিগন্যাল দ্বারা একটা এক্সটার্নাল হার্ডওয়্যার, যেটাকে বলছে ট্রাইস্টেড বাফার, অক্টাল বাফার, সেখানে সেটাকে এনাবল করলাম, করার পরে আলটিমেটলি আমাদের কিছু হার্ডওয়্যার সেটআপের জন্য 1 1 1 0 1 1 1 1 এই মানে এই 8 বিট একটা ডাটা প্যাটার্ন আমাদের ডাটাবাসে চলে যাবে। ডাটাবাস দিয়ে চলে যাবে কোথায়? আলটিমেটলি প্রসেসরের অ্যাকুমুলেটর রেজিস্টার, ইন্টারনাল রেজিস্টার। এটা কিন্তু একটা ট্রাইস্টেড বাফার। বাফার মানে কি? একটা ইনপুট পোর্ট, আর ইনপুট পোর্ট থেকে ইনপুটটা কোথায় যাবে? ইনপুটটা যাবে ইয়েতে, প্রসেসরের ইন্টারনাল রেজিস্টার অ্যাকুমুলেটরের মধ্যে যাবে।
আমরা যদি ইন করতাম, ইন করার বা ইনের যদি চিন্তা করতাম, তাহলে আমাদের কোথায় যেত? এটা সেটা যেতে হলো সেই ইনপুট মানে প্রসেসর ইন্টারনাল রেজিস্টার অ্যাকুমুলেটরে। সেখানে যাওয়ার পর প্রসেসর যখন ইএফএইচ এই হেক্স কোডটাকে যখন ইন্টারপ্রেট করবে, এই অপকোডটাকে যখন সে, এর যদি ওয়ান বাইট ইনস্ট্রাকশন, কিন্তু এর কিন্তু অপারেন্ট পার্টটা নেই, যখন এটাকে সে ডিকোড করবে দ্যাট মিনস ইন্টারপ্রেট করবে, তখন সে বুঝবে দিস ইজ নাথিং বাট RST5 ইনস্ট্রাকশন। এটা কিছু না, এটা হলো RST5 ইনস্ট্রাকশন। আমরা টেবিলে বাম দিকে আগে টেবিল কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। তাহলে RST5 ইনস্ট্রাকশন তৈরি করতে গেলে আমাদেরকে EF8 এই EF নামক এই হেক্স ইকুইভ্যালেন্টটা তৈরি করে নিতে হলো। এটা যখন EF8টা যখন প্রসেসরে ইন্টারনাল রেজিস্টার অ্যাকুমুলেটরে গেল, অ্যাকুমুলেটরে যা সেখান থেকে বা ইনস্ট্রাকশন ডিকোডারে গেল, ইনস্ট্রাকশন ডিকোডার সেটাকে তখন ইন্টারপ্রেট করলো বা ডিকোড করলো, তখন বুঝলো যে দিস ইজ নাথিং বাট এ RST5 ইনস্ট্রাকশন। এটা একটা RST5 ইনস্ট্রাকশন। সুতরাং RST5 এর জন্য আলটিমেটলি কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, সেটা এখানে বলা হয়েছে কল লোকেশনস কোথায় 0028 এ। এই 0028 এ সে তখন চলে যাবে। এখন 0028 এ গিয়ে তুমি কি লিখবা না লিখবা, ওখানে আর কিছু লেখার সুযোগ আছে কিনা আমরা পরবর্তীতে দেখবো। তাহলে আমরা আলটিমেটলি আজকে যেটা নিয়ে পড়াশোনা করলাম, আমরা এদিকে সামনের দিকে আগাবো না। আজকে এই প্রোগ্রামটা নিয়ে পরের ক্লাসে আলোচনা হবে। আমরা আজকে জিনিসটা দেখলাম সেটা হলো ইন্টারাপ্ট কি জিনিস, প্রসেসর কিভাবে ইন্টারাপ্টেড হয়, কত ধরনের ইন্টারাপ্ট আছে ইত্যাদি ইত্যাদি। আমি সামারি করে একটু 2 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দেবো। সেটা হলো আমরা পড়াশোনার মধ্যে আজকে জানলাম, প্রথমে একটা গল্প শুনলাম কিভাবে ইন্টারাপ্টেড হয়। সেখানে ইন্টারাপ্টেড হওয়ার জন্য প্রসেসরের মধ্যে 2টা ঘটনা ঘটে, একটা হলো পিনের ঘটনা আর একটা হলো ইন্টারনাল ফ্লিপ ফ্লপের ঘটনা। যদিও বা ইন্টারনাল ফ্লিপ ফ্লপটা ট্র্যাপ নামক এনএমআই নন মাস্কেবল যে ইন্টারাপ্ট আছে, সেটা ওই ইন্টারাপ্ট এনাবল ফ্লিপ ফ্লপটাকে ধরে না। হ্যাঁ, যেটা এর আমি সেভারাল টাইমস এর আগেও বললাম। আচ্ছা, শুধু পিনে সিগন্যাল আসলেই কাজ হয়ে যায়, সেটা এমার্জেন্সি শাটডাউন, এমার্জেন্সি শাট অফ যেগুলো হয়। আচ্ছা, আর আমরা যে জিনিসটা পড়লাম মূলত আজকে পড়াশোনার মধ্যে বেশিরভাগ জুড়েই ছিল আইএনটিআর পিন। আইএনটিআর পিন বলতে একটা নন ভেক্টর কিন্তু মাস্কেবল ইন্টারাপ্ট। এখন এই নন ভেক্টর মাস্কেবল ইন্টারাপ্ট কিভাবে হ্যান্ডেল করব, তার অ্যাকনলেজমেন্ট পিন দ্বারা সেখান থেকে আউটপুট নিয়ে উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সটার্নাল হার্ডওয়্যার ট্রাইস্টেট বাফার, ট্রাইস্টেট বাফার থেকে সেখানে আমরা কি 1 বাইট কল ইনস্ট্রাকশন তৈরি করব। 1 বাইট কল ইনস্ট্রাকশন বলতে RST5, দ্যাট তার ইকুইভ্যালেন্ট হলো EF8। এগুলো নিয়ে কিন্তু পড়াশোনা হলো। মূল ফোকাসটাই ছিল হলো INTR পিন, 10 নাম্বার পিন, মোস্ট জেনারেল ইন্টারাপ্ট, নন ভেক্টর বাট মাস্কেবল ইন্টারাপ্ট। আচ্ছা, এটা নিয়ে পড়াশোনা হলো, কিন্তু তার বাইরেই কান টানলে মাথা আসে। নন মাস্কেবল ভেক্টর ইন্টারাপ্ট পড়তে গিয়ে মাস্কেবল ঘটনা কি সেটা আসলো, বা মাস্কেবল পড়তে গিয়ে আমরা নন মাস্কেবল কি সেটা আসলো, অথবা ভেক্টর পড়তে গিয়ে নন ভেক্টর কি সেগুলো আসলো। সুতরাং ইন্টারাপ্টের ক্লাসিফিকেশন একটা ছিল হলো মাস্কেবল ভার্সেস নন মাস্কেবল, ভেক্টর ভার্সেস নন ভেক্টর। মাস্কেবল বলতে আইদার ডিলে অর ইগনোরড, অথবা ডিলে অর ইগনোরড। আর নন মাস্কেবল বলতে আমরা বুঝলাম ইমিডিয়েটলি সার্ভিস দিতে হবে। আবার এখানে আরেকটা জিনিস দেখলাম, ভেক্টর ভার্সেস নন ভেক্টর। ভেক্টরের কল লোকেশন অটোমেটিক্যালি সুইচ করে চলে যেতে পারে, আর নন ভেক্টরে কিন্তু কল লোকেশন সুইচ করে যেতে পারে না। আমরা এক্সটার্নাল হার্ডওয়্যার দ্বারা সেখানে একটা কল লোকেশন তৈরি করে নিতে হয় অ্যাকনলেজমেন্ট পিনের মাধ্যমে ইত্যাদি। এখন আলটিমেটলি আমাদের 4:1 এর যে বিষয়, 4টা আছে হলো মাস্কেবল, একটা আছে হলো নন মাস্কেবল। সে নন মাস্কেবলটা হলো ট্র্যাপ, আর মাস্কেবল এর মধ্যে আছে হলো INTR, RST 7.5, 6.5, 5.5। আর সিমিলারলি ভেক্টর ভার্সেস নন ভেক্টর, এগেইন 4:1, 4টা আছে ভেক্টর, একটা আছে নন ভেক্টর। নন ভেক্টরের মধ্যে আমাদের হলো INTR, মোস্ট জেনারেল ইন্টারাপ্ট অফ দ্য প্রসেসর। আর ভেক্টরের মধ্যে আমাদের আছে হলো ট্র্যাপ, RST 7.5, 6.5, 5.5। এই 7.5, 6.5, 5.5। হ্যাঁ, ফ্র্যাকশন থাকলেই পারে, RSTর সঙ্গে ফ্র্যাকশন থাকলেই পারে 7.5, 6.5, 5.5। এগুলো হলো ইন্টারাপ্ট পিনস। আর ফ্র্যাকশন না থাকলে পারে 7, 6, 5। এগুলো হলো রিস্টার্ট ইনস্ট্রাকশনস, যেটা কিনা INTR এর অ্যাকনলেজমেন্ট পিনের সেই অ্যাকনলেজমেন্ট দ্বারা আমরা যদি 1 বাইট কল ইনস্ট্রাকশন তৈরি করতে চাই, এটা কল লোকেশনে যাওয়ার জন্য কল ইনস্ট্রাকশন হলো EF8, যার কল লোকেশনটা হলো 0028। এই টেবিলে আমরা বুঝতে পারছি 1 বাইট কল ইনস্ট্রাকশন হলো EF8, যার হেক্স EF8 এটা হলো হেক্স ইকুইভ্যালেন্ট, যার কল ইনস্ট্রাকশনটার নাম হলো RST5, আর যার কল লোকেশনটা হলো 0028। যাই হোক, আজকে আর ক্লাস লিঙ্গারিং করবো না, মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছিল শুরুর দিকে, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম। বই পড়তে হবে, স্লাইড পড়লে কিছুটা বোঝা যাবে, বই না পড়লে ডিটেলস বোঝা যাবে না। ইন্টারাপ্ট বিষয়টা যথেষ্ট জটিল, যথেষ্ট বোঝার মতো আছে। খালি মাথার মধ্যে রাখতে হবে ভেক্টর ভার্সেস নন ভেক্টর,
মাস্কেবল ভার্সেস নন মাস্কেবল 4:1 এর ঘটনা। হ্যাঁ, আর মাস্কেবল নন মাস্কেবল কাকে বলে, ভেক্টর নন ভেক্টর কাকে বলে, ইন্টারাপ্ট কিভাবে হ্যান্ডেল করে, সার্ভিস রুটিন কি জিনিস, কোথায় এক্সিকিউট করে, কিভাবে এক্সিকিউট করে, একদম নরমালি একটা ফাংশন কল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে ঘটনাটা হয় আমাদের নরমাল, ওই যে প্রোগ্রাম কাউন্টারের মান স্ট্যাকে পুশ করার বিষয় হয় ডিউরিং কল, আবার প্রোগ্রাম কাউন্টারের মান রিটাইপ করতে হয়, মানে সেটা আবার রিলোড করতে হয় কখন ডিউরিং রিয়েট, যেভাবে একবারে আমাদের নর্মাল ফাংশনিং যেভাবে হয়, মানে প্রসিডিউর কল টল হয় যেভাবে নরমালি, হ্যাঁ, এই মডিউলার প্রোগ্রামিং এ ঠিক সেই একই ঘটনা এখানে কিন্তু এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা ইন্টারাপ্ট সার্ভিস প্রোগ্রাম ইত্যাদি, এই ইন্টারাপ্ট সার্ভিস হ্যান্ডেলিং বিষয়গুলো একই ঘটনা। সো আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর পড়াশোনা করতে হবে হলো, মূল কথা হলো আমার স্লাইড হেল্প হিসেবে কাজে লাগতে পারে, কিন্তু পড়াশোনা হবে হলো, প্রথম কথাই হলো মূল বই, তারপরে ইন্টারনেটের হেল্প নিতে হবে, ইন্টারনেট থেকে অনেক কিছু জানা যায়। ওকে, ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট। আচ্ছা, আল্লাহ হাফেজ।